হচ্ছে। রনিনদাকে আমরা যুক্ত করলাম এখানে। কেমন আছেন আপনি? হ্যাঁ, আমি ভালো আছি। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ খুব ভালো, বরং বেশ ভালো যাচ্ছে আমাদের। নাস্তিকরা ধীরে ধীরে বুঝতে পারছে তাদের যে বিশ্বাসটা আসলে যৌক্তিক নয়, যে কেন সেটা যৌক্তিক নয় বুঝতে পারছে, এবং দিন দিন আমাদের মুসলিম ভাইরা যারা সংশয়ে ছিল তাদের এই সংশয় এবং সন্দেহগুলো ধীরে ধীরে কমে আসছে এবং ইসলামের দিকে তারা ফিরে আসছেন আলহামদুলিল্লাহ। আপনি কি কোন স্রষ্টার উপরে আপনার কি বিশ্বাস আছে বা নাই, এরকম বিষয়ে আলোচনা করতে চান? আমাদের এখানে প্যানেলে অনেকেই আছেন, আপনি যেকোনো একজনকে নির্ধারণ করতে পারেন। শান্ত ভাই এখানে ভলান্টিয়ার করেছেন আপনার সঙ্গে আলোচনা করবেন যে স্রষ্টার অস্তিত্ব আছে কি নেই, এ ব্যাপারে আমরা আপনার কাছ থেকে শুনবো আপনার আইডিওলজিক্যাল ডিফেন্সটা এখানে, যে আপনি যদি মনে করেন স্রষ্টার অস্তিত্ব নেই, সেই ধারণা বা আইডিওলজি যে পজিশনটা আপনি নিয়েছেন ওইটার পিছনে যে যুক্তি, তথ্য, প্রমাণ বা কারণগুলো আছে সেগুলো আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন, এবং সেগুলো যদি আমরা মনে করি যেগুলো খণ্ডনযোগ্য আমরা সেগুলো খণ্ডন করব। না হলে এটা যে এমনি এমনি যদি স্বতঃস্ফূর্তভাবে এগুলো অগ্রহণযোগ্য হয় তাহলে তো আমাদের কিছু করার নেই এখানে। আপনি কি মনে করতে পারেন, আপনি কি এটা কনফিডেন্টলি মনে করেন যে আপনি আপনার আইডিওলজি এখানে ডিফেন্ড করতে পারবেন আজকে? আচ্ছা, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায় কিনা এটা একটু কনফার্ম করে নাও। জি, ক্লিয়ার শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আমি যতটুকু জানি রনিন দাস সম্পর্কে, উনি হচ্ছে যে এই আপনার স্ট্রং অ্যাথিস্ট, সুতরাং উনি সরাসরি দাবি করে। তো ওনারটা দিয়ে আমরা শুরু করতে চাই। উনি আসলে কেন মনে করে স্রষ্টার অস্তিত্ব থাকা সম্ভব না, উনি সেটা উপস্থাপন করলে দেন আমরা সেটা নিয়ে ডিসকাস করব। জি হ্যাঁ, এটাই বলছিলাম। হ্যাঁ, ঠিক আছে। তো এখানে কি মনসুর ভাই, আমি মিস্টার সাজেদুল মোল্লা শান্তর সাথে আমি আলোচনা করব বলতেছেন নাকি? জি জি জি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমাকে একটু কনফার্ম করতে হবে যে অন্য কেউ মাঝখানে ঢুকতে পারবেন না কনভারসেশনের মধ্যে? না, কেউ ঢুকবেন না এখানে। জি, আমি এখানে মডারেট করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আবার আচ্ছা, ঠিক আছে, তাহলে শুরু করেন। পরিষ্কার হয়ে যাক জিনিসটা। এটা কিন্তু বিতর্ক হচ্ছে না, ডিবেট হচ্ছে না, একটা আলোচনা হচ্ছে। আপনারা আলোচনা করবেন আপনাদের মধ্যে। এখানে আপনার সময় নিয়ে আপনার পয়েন্টটা মেক করবেন। আপনার পয়েন্টটা মেক হওয়ার পরে যিনি পরবর্তী যিনি আছেন উনি তারপরে এই পয়েন্ট থেকে নিয়ে প্রতি উত্তর দিবেন। কিন্তু কথার মধ্যেই আপনারা একে কাট করবেন না। হ্যাঁ, এখানে আমি কিন্তু ইন্টারফিয়ার করবো। এখানে বলবো যে না, কেউ যদি একটা কথা শুরু করেন, যেমন রনিন দাস, আপনি যদি এখানে আপনার বক্তব্য শুরু করেন, এর মধ্যখানে আমি শান্ত ভাইকে কোনো ইন্টারফিয়ার করার জন্য সুযোগটা দিব না। ঠিক তেমনি শান্ত ভাই যখন কথা বলে যাবেন, আপনি এখানে ডিসএগ্রি করতে পারেন ওই পয়েন্টের মধ্যে, কিন্তু ওনাকে ওই পয়েন্টটা মেক করতে দেবেন। তারপরে আপনি আপনার সময়ে আপনি এখানে আলোচনা করে যাবেন। যদি এখানে আমরা কোনো সময় নির্ধারিত করছি না, যদি এরকম হয় যে সময় নির্ধারণের প্রয়োজন আসে, তাহলে হয়তো এরকম দেখি আমরা কেমন যায়, হয়তো নির্ধারিত করে দেব যে আপনি 2 মিনিট বা 3 মিনিট সময়ের মধ্যে আলোচনা করুন। এরকম আপাতত দৃষ্টিতে আমার মনে হয় আপনারা আপনার পয়েন্ট যতক্ষণ পর্যন্ত মেড হয়েছে বলতে পয়েন্ট মেক করতে পারছেন না, ততক্ষণ পর্যন্ত সময় নিয়ে সেই পয়েন্ট আপনারা মেক করুন। তারপরে যে আপনার অপোনেন্ট যিনি আছেন উনি এর জবাব দিবেন বা এর বিপক্ষে যদি কিছু বলতে চান বলতে পারবেন। ঠিক আছে? আপনি কি এগ্রি করছেন এখানে এটা? শিওর। ওকে, গো হেড। আপনি আপনার ফ্লোরটা আপনি শুরু করতে পারেন। আমি শুরু করব? উনিও শুরু করতে পারে ইচ্ছা করলে। আপনি শুরু করেন ভাই, যেহেতু আপনি তো এই অ্যাগনস্টিক অ্যাথিস্ট না, আপনি তো হচ্ছে যে স্ট্রং অ্যাথিস্ট, তাই না? তো আপনি শুরু করেন, সমস্যা নাই। আমি আমি ইয়েস, আমি একটা গ্লোবাল অ্যাথিস্ট। আমি মনে করি কোনো ধরনের ঈশ্বরের থাকার কোনো সম্ভাবনা নাই। গড ডাজ নট এক্সিস্ট। জি, শুরু করেন। জি। এনি কাইন্ড অফ গড ডাজ নট এক্সিস্ট। হ্যাঁ, এনি কাইন্ড অফ গড ডাজ নট এক্সিস্ট। আজকে আমি যে আর্গুমেন্টটা প্রেজেন্ট করব সেটা হলো, গড যদি একটা মাইন্ড হয়, যেমন এই ইউনিভার্সকে যদি ক্রিয়েট করতে হয় ক্রিয়েশিও এক্স নিহিলো, এই ওয়ার্ল্ডকে যদি ক্রিয়েশিও এক্স নিহিলো থেকে ক্রিয়েট করতে হয়, তাহলে গডকে ইদার টাইমলেস অবস্থায় থাকতে হবে। যদি এক্স নিহিলো ক্রিয়েশন হয় তাহলে টাইমলেস অবস্থায় থাকতে হবে। তো এটা আশা করি মিস্টার শান্ত বিলিভ করেন যে গড এই ইউনিভার্সকে এক্স নিহিলো সিচুয়েশন থেকে ক্রিয়েট করছেন। তো আমি ওনাকে বলতেছিলাম যে মানে ওনার কাছে জানতে চাচ্ছি আর কি, যে এ টেম্পোরাল পজিশন ওনার ওয়ার্ল্ড ভিউ সম্ভব কিভাবে? ভাই, আপনি পয়েন্ট মেক করেন, আপনি আপনার আর্গুমেন্ট মেক করেন, এরপরে আমরা এগুলো নিয়ে ডিসকাস করব। প্রশ্ন তো আপনি অনেকগুলো ওয়ার্ড উচ্চারণ করে ফেলছেন অলরেডি, সেগুলো নিয়ে আমরা কথা বলবো, কোনো সমস্যা নেই। বাট আপনি প্রথমে আপনার যে আর্গুমেন্টটা সেটা শো করেন, যেহেতু আপনার টার্ম এখন আপনার আর্গুমেন্টটা শো করেন, এরপরে আমরা যখন রিবেটল দিব তখন সেখানে এগুলো ডিসকাস করা যাবে। If God exists, then atemporal possession exists.
atemporal causation cannot exist, therefore God does not exist. ওকে, এটা কোন আপনার হচ্ছে ইন্টারপ্রেস রুলস ফলো করছে? এটা হলো modus tollens। একটু আমাদেরকে বুঝে দেন তো এটা কিভাবে ফলো করছে। modus tollens সম্পর্কে আপনার আইডিয়া আছে? আপনি বুঝে দেন ভাই, আমার কি আইডিয়া আছে সেটা আপনাকে জানতে হবে না। না না, জানলে আমার জন্য সুবিধা হবে আলোচনা করতে। আমি তো একদম হ্যাঁ ভাই, আমার বেসিক, idea আছে। আমি এখানে ক্লাস করাতে আসি নাই। আমি তো আপনাকে ক্লাস modus করাতে tollens বলি if, নাই আপনি। হ্যাঁ জি, হ্যাঁ, if p then q not q therefore not p, হ্যাঁ ইফ পি দেন কিউ, তারপর কি? not q therefore not p। আচ্ছা জি, শুরু করেন এবার। জি, এবার আপনার পি তে কি আর কিউ তে কি এটা বলেন আমাদেরকে। পি তে কোন এটা আছে আমরা এটা লিখি এখানে, কোনো সমস্যা নেই। If God does not exist, if God exists, then atemporal causation exists. Atemporal আচ্ছা causation তাহলে cannot exist, therefore God does not exist. একটু আমরা এটা নোট করি, কারণ এটা পরবর্তী আলোচনাতে এটা লাগবে। তাহলে ইফ গড এক্সিস্ট আপনার পি, তাই তো? হুম। আচ্ছা, ইফ গড এক্সিস্ট, তারপর আপনার কিউটা কি ভাই? এটেম্পোরাল Atemporal পজিশন। causation exists। আচ্ছা, এক্সিস্ট নাকি ডাজ নট এক্সিস্ট? Exists। আচ্ছা ওকে, তারপর হচ্ছে নট কিউ, তাই তো? হ্যাঁ। নাকি নট পি ভাই? Not q রে ভাই, আপনি modus tollens জানেন না? ভাই আপনাকে জিজ্ঞেস করলাম ভাই, আমি কি জানি সেটা তো একটু পরেই আমরা দেখবো কি আলোচনাতে, তাই না? অবশ্যই আচ্ছা অবশ্যই অবশ্যই, আমরা সবাই দেখবো। হ্যাঁ। ওকে, হ্যাঁ তাহলে নট কিউতে আমরা কি দিব? মানে এই টেম্পোরাল পজিশন এক্সিস্ট করে না, তাই তো? Does not exist। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, দেন আমাদের সি বা কনক্লুশন হচ্ছে যে গড ডাজ নট এক্সিস্ট। ওকে হুম। ওকে, এবার এটা সাউন্ডনেসটা দেখেন আমাদেরকে এই আর্গুমেন্টের। হ্যাঁ, এখানে কোন প্রেমিস আপনি ডিনাই করতেছেন? আপনি আপনাকে তো এটা এস্টাবলিশ করতে হবে, তাই না? সাউন্ডনেস প্রুফ করেন। আপনি কোন প্রেমিস ডিনাই করতেছেন? ডিনাই না করলে আমি সাউন্ডনেস প্রুফ করব কেন? আপনি যদি এস্টাবলিশ না করেন তাহলে আমার ডিনাই করার প্রশ্ন কেন আসে ভাই? আগে তো এস্টাবলিশ করতে হবে ডিনাই করতে হলে, তাই না? না না, আমি আগে এস্টাবলিশ। বলতেছি আপনি যদি কোনো প্রেমিস, আচ্ছা কেউ যদি কোনো প্রেমিস ডিনাই না করে তাহলে এস্টাবলিশ করার দরকার কি? আপনি এস্টাবলিশ করার পরেই না ভাই প্রেমিসটা আসছে যে ডিনাই করব নাকি অ্যাকসেপ্ট করব সেটা আসবে, তাই না? একটা আর্গুমেন্ট তো ভ্যালিডিটি দিয়ে তো সেই আর্গুমেন্টের গ্রহণযোগ্যতা। আচ্ছা আপনি একটু আমাকে বলেন তো একটা আর্গুমেন্ট কখন গ্রহণযোগ্য হয় রনিন দাস? ডিডাকটিভ আর্গুমেন্ট গ্রহণযোগ্য হয় মনে করেন যদি প্রেমিস কনক্লুশন থেকে প্রেমিস থেকে কনক্লুশন যদি ফলো করে, প্রেমিসগুলো যদি ট্রু হয়, কোনো ডিফিটার যদি না হ্যাঁ থাকে তাহলে সেটা গ্রহণযোগ্য হবে। তাহলে এই যে প্রেমিস যে ট্রু হয় এটা একটু বলেন আমাদের, কেমনে আপনার প্রেমিস গুলো ট্রু সেটা আমাদেরকে দেখাতে হবে আগে, তাই না? এখন আপনি কোন প্রেমিস ডিনাই করতেছেন কিনা সেই প্রেমিসটা আমি করব, সাউন্ডনেস দিব। আপনি কোন প্রেমিসটা ডিনাই করতেছেন? এখানে আপনি আর্গুমেন্ট যেগুলো আপনি সরি যে প্রেমিস গুলো আপনি দিলেন, এই প্রেমিসের মধ্যে যে কন্টেন্টটা আপনি এখানে রাখছেন সেই কন্টেন্টটাকে তো আপনি ট্রু ক্লেম করতেছেন, রাইট? হ্যাঁ, কন্টেন্টগুলো ট্রু কেন ট্রু? ক্লেম কেন ট্রু? করতেছে। হ্যাঁ। এটা কেন ট্রু? এটা যদি আপনি আমাকে না দেখান, আপনার ক্লেমটা যদি আপনার ক্লেমের সপক্ষে যদি আপনি আমার কাছে এভিডেন্স বা লজিক বা রিজনিং না দেখান, তাহলে আমি তো সেটা ওই বিষয়টা আমার অবস্থান হচ্ছে এই সাসপেনশন, আমি সাসপেন্ড করে রাখছি, তাই না? তার মানে তো আমি যেখানে সাসপেন্ড করে রাখছি সেখানে তো আমার কোনো রিজেক্ট বা অ্যাকসেপ্ট করার প্রশ্নই আসে না, তাই না? তো সেই কারণে আপনাকে তো প্রথমে আচ্ছা। আপনার ক্লেম একটু শেষ করি ভাই। এই কারণে প্রথমে আপনি যে প্রেমিসটা আমাকে দিলেন সেই প্রেমিসগুলোর যে সাউন্ডনেস আগে সেটা আমার কাছে এখানে দেখান, দেন আমরা আসলে সাউন্ডনেসটা দেখবো এটা আসলে সাউন্ড কিনা। তারপরে নিয়ে ভাই আসবে যে আমি এটা গ্রহণ করবো নাকি রিজেক্ট করবো, তাই না? আগে তো এটা প্রুভ করতে হবে। আচ্ছা শুরু ঠিক করেন আছে, ভাই। ঠিক আছে, ঠিক আছে। একটা আর্গুমেন্টের সাউন্ডনেস আমরা বর্তমান সময়ে যেমন মোরাল আর্গুমেন্ট, উইলিয়াম লেন ক্রিগের মোরাল আর্গুমেন্ট, যেমন ইফ গড এক্সিস্ট দেন আপনার অবজেক্টিভ মোরাল ভ্যালুস এন্ড ডিউটিস এক্সিস্ট। ফার্স্ট প্রেমিস ইফ গড ডাজ নট এক্সিস্ট দেন অবজেক্টিভ মোরাল ভ্যালুস এন্ড ডিউটিস ডাজ নট এক্সিস্ট। অবজেক্টিভ মোরাল ভ্যালুস এন্ড ডিউটিস এক্সিস্ট দেয়ারফর গড এক্সিস্ট। এটা হলো উইলিয়াম লেন ক্রিগের মোরাল আর্গুমেন্ট। তো উইলিয়াম এটা লেন তো ক্রিগের ইয়ার মোরাল কথা আর্গুমেন্ট বলতেছি। শেষ করি, আমরা আমাকে তো শেষ করতে দেন, মাঝখানে আমাকে ইন্টারাপ্ট করা যাবে না মনসুর ভাই, উনি ইন্টারাপ্ট করতেছেন কিন্তু। তো ঠিক আছে বলেন। আপনি বলুন রনিন ভাই, ঠিক আছে। উইলিয়াম লেন ক্রেগের মোরাল আর্গুমেন্টের সেকেন্ড প্রেমিস জাস্টিফাইড বাই ফেনোমেনাল কনজারভেটিজম। তো আমার যে প্রেমিসগুলো আমি দিলাম, ইফ গড এক্সিস্ট দেন এটেম্পোরাল কজেশন এক্সিস্ট,
বাট এ টেম্পোরাল পজিশন ক্যানট এক্সিস্ট, দেয়ারফর গড ডাজ নট এক্সিস্ট। এই তিনটা দুইটা প্রেমিসই কনক্লুশন যেহেতু ফলো করবে, প্রেমিস থেকে দুইটা প্রেমিস আমি এস্টাবলিশ করতেছি ফেনোমেনাল কনজারভেটিজমের মাধ্যমে। তো আপনি কি এটা রিজেক্ট করতেছেন কিনা এখন? আপনি তো এটার প্রেমিসের সত্যতা এখনো আমাদের সামনে তুলে ধরলেন না ভাই। আমি যদি এখন না, আপনাকে একটা একটু বলে ফেনোমেনাল আপনি তো কথা কনজারভেটিজম আমি বলছেন। তো দিলাম। আপনি কি এখন আমি বলি, ফেনোমেনাল কনজারভেটিজম সম্পর্কে আইডিয়া আছে কিনা আপনার? ভাই কি নিয়ে কার আইডিয়া আছে এটা নিয়ে তো আমরা যখন ডিসকাশন করবো সেখানে সবাই দেখে যাবে, তাই না? আপনাকে আমি প্রশ্ন করে আমি শুনেন। যখন একটা প্রশ্ন করব তখন আমি যখন একটা প্রশ্ন করব হ্যাঁ, আমি এক্সপেক্ট করব যে আপনি উত্তরটা দিবেন, না হলে তো আমি মডারেটরের কাছে আমার রিকোয়েস্ট করতে হবে যে আমি আপনাকে প্রশ্ন করছি প্রথম একটা, হ্যাঁ, রনিদা, আপনি উত্তর দেন নাই। এখন আপনাকে আমি হ্যাঁ, সেকেন্ড বার, দাঁড়ান ভাই, আমাকে ইন্টারাপ্ট করেন না, 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 আমি আপনি আপনাকে সেকেন্ড বার ভাই একটা আমার প্রশ্ন করতেছি, এখন আপনি তো আমার ইন্টারাপ্ট ফ্লোর। করতেছেন। আপনাকে প্রশ্ন করতেছি একটা আপনাকে আর্গুমেন্টের আমি প্রেমিসের সাউন্ডনেস প্রমাণ করতে কি কি লাগে, কি কি কন্ডিশন ফুল করতে হয় একটু বলেন আমাকে। কি কি কন্ডিশন ফুল মানে আমাদের কাছে ফিল আপ করতে হবে, কখন আমরা বুঝবো যে এই এই আর্গুমেন্টের প্রেমিস গুলো একটা আছে যে প্রশ্নের উত্তর sound? কতবার দিব আমি? না, আপনি তো আমি এই আমি প্রশ্নটা তো তো এখনো একটু আগে দেননি আমাদেরকে। উত্তর দিলাম আপনাকে। একটা আর্গুমেন্ট তখনই এস্টাবলিশ হয় যখন প্রেমিস থেকে কনক্লুশন ফলো করে বাই দ্য রুলস অফ ইনফারেন্স, হ্যাঁ, যেটা মডার্ন টলেন্সের মাধ্যমে আমার নো, এটা আর্গুমেন্টটা তো শুধু ফলো ভ্যালিডিটি, করে। এটা সাউন্ডনেস না, এটা তো ভ্যালিডিটি ভাই। আপনি তো ভুল করতেছেন এখানে। ভ্যালিডিটি, আপনি মাঝখানে ওকে ইন্টারাপ্ট ওকে করতে, ফ্রেন্ডস, আচ্ছা ঠিক আছে, আমি তো শেষ করেন বলতেছি আপনি। সবগুলা, ওকে শেষ করেন। মাঝখানে ইন্টারাপ্ট জি, করলে তো হবে না বন্ধু। আপনি শেষ মাঝখানে করেন। জি, ইন্টারাপ্ট করবেন না প্লিজ। তো এখানে প্রেমিস থেকে কনক্লুশন যদি ফলো করে বাই দ্য রুলস অফ ইনফারেন্স, তাহলে একটা আর্গুমেন্ট আমরা বলি যে ভ্যালিড। আর সেকেন্ড জায়গায় হলো আপনাকে ট্রু প্রমাণ করতে হবে। কারণ ট্রু প্রমাণ করার বিভিন্ন ওয়ে আছে। কেউ হয়তো ডায়ালেকটিক্যাল ওয়েতে ট্রু প্রমাণ করে, কেউ হয়তো আরেকটা আর্গুমেন্ট দিয়ে প্রমাণ করে, কেউ হয়তো কোনো ধরনের টার্ম ইউজ করে প্রমাণ করে, যেমন মোরাল আর্গুমেন্ট, উইলিয়াম লেংটিকের মোরাল আর্গুমেন্ট, যেটার মাধ্যমে এস্টাবলিশ সেকেন্ড প্রেমিসটা, যেটার মাধ্যমে এস্টাবলিশ, সেটার মাধ্যমে আমি আমার প্রেমিসগুলোকে এস্টাবলিশ করছি। এটা ট্রুথ ইন্ডিকেট করতেছে, যেহেতু মোরাল আর্গুমেন্ট সেকেন্ড প্রেমিস সেম জিনিসের মাধ্যমে ট্রুথ ইন্ডিকেট করছে, আমার আর্গুমেন্টটা মোরাল আর্গুমেন্টের মতো, উইলিয়াম লেংটিকের মোরাল আর্গুমেন্টের মতো সেম ভাবে ট্রুথ ইন্ডিকেট করতেছে। এখন দুইটা জিনিস আমি দেখাইছি। এখন আপনি বলবেন যে আপনি এই যে ফেনোমেনাল কনজারভেটিজমের মাধ্যমে যে আমি এস্টাবলিশ করলাম, আপনার কাছে কোনো ডিফিটার আছে এটা কিনা তো কোনো প্রেমিসের পক্ষে? ওকে ফাইন। ওকে রনিন্দেশ, আপনি শেষ করছেন, এবার আমাকে বলতে দেন। দেখেন দর্শকরা, এখানে হচ্ছে যে আমরা যখন হচ্ছে যে লজিক নিয়ে কথা বলি তখন হচ্ছে যে আমাদেরকে যে আমরা প্রেমিস গুলা দেই সেগুলোকে আসলে হচ্ছে যে আমাদেরকে দেখাতে হয় যে এই প্রেমিসটার ভ্যালিডিটি কি। এই ভ্যালিডিটি দেখানোর জন্য আমাদের কাছে হচ্ছে যে ইনফারেন্স রুলস থাকে, প্রায় আমাদের কাছে অনেকগুলো ইনফারেন্স রুলস আছে, সেগুলোর মাধ্যমে আমরা দেখি। এন্ড দেন এটাকে হচ্ছে সাউন্ড আমাদেরকে প্রুভ করতে হয়। তো এখানে উনি যে টার্মটা বলতেছে বারবার, সেখানে মনে করতেছে যে কি, ধরেন আমি একটু এক্সপ্লেইন করি। সেটা হচ্ছে যে কেউ যদি মনে করে যে, ধরেন আমি মনে করলাম যে পি আপনার হচ্ছে যে কি এক্সিস্ট করে, এটা আমি আমার কাছে মনে হচ্ছে এটা সত্য, এন্ড দ্যাটস হোয়াই আমি, আমার কাছে যদি মনে হয় সত্য, তাহলে সেই সত্যটাকে আমি আসলে কি গ্রহণ করতে হবে। বাট আমার কাছে কোনো কিছুর সত্যতা তো আমার কাছে মনে হওয়ার উপরে নির্ভর করে না রনিন দাস ভাই, তাই না? আর উইলিয়াম ল্যানক্রে কি বলেছেন সেটাও আমাদের আলোচনার বিষয় না। কারণ লজিকের যেই আপনার স্ট্রাকচার বা সাউন্ডনেস প্রমাণ, সাউন্ডনেস হওয়ার যে কন্ডিশন, সেটা উইলিয়াম ল্যানক্রেগ দেয় না, তাই না? আপনাকে দেখাতে হবে, আপনি একটা আর্গুমেন্ট আমাদের কাছে প্রোভাইড করলেন, বাট আপনি পারতেছেন না সেই আর্গুমেন্টের কি কি সাউন্ড, মানে কি কি কারণে এটা সাউন্ড। আপনি জাস্ট, এখন আমি যদি আপনাকে একটা হচ্ছে যে ইয়া দেই, একটা হচ্ছে যে আমি দুইটা প্রেমিস একটা কনক্লুশন দিয়ে আমি যদি বলি যে এমটি বা এমপি অথবা অন্য কোনো এইচএস বা হচ্ছে যে ডি মর্গানস ল, যে কোনো একটা স্ট্রাকচার দিয়ে যদি আমি আপনাকে এখন হচ্ছে যে কি করি, একটা আর্গুমেন্ট আমি হচ্ছে যে ভ্যালিডিটি যে আপনাকে দিয়ে দেই, তারপরে তো আপনি আপনি এটা তো আর্গুমেন্টের মানে ভ্যালিডিটি প্রুফ হয়, এটা সাউন্ডনেস প্রুফ হয় না। আমি আবার আপনার কাছে রিকোয়েস্ট করতেছি, আপনি দয়া করে আমাদেরকে বলেন যে একটা আর্গুমেন্ট কখন সাউন্ড হবে, এই সাউন্ডনেস হওয়ার জন্য কি কি কন্ডিশন আমাকে ফিল করতে হয়। যেমন আপনি তখন একটা কন্ডিশনের কথা বলছেন, ট্রুথ হতে হয়, এবং আপনি যে ফেনোমেনাল কনজারভেটিজমের কথা বলছেন সেখানেও কিন্তু একই কথা বলে। তার মানে আপনাকে তো আমাকে দেখাতে হবে আগে যে এটা কেন সত্য, তাই না? এখন আপনি সত্যতা যদি নাই দেখেন আমাকে ভাই, তাহলে আমি কেমনে এটার হচ্ছে অ্যাকসেপ্ট বা রিজেক্ট করবো? আমি তো তখন আপনাকে বলেই দিলাম, যতক্ষণ পর্যন্ত আপনি এটা সত্যতা আমার সামনে উপস্থাপন করবেন না, ততক্ষণ পর্যন্ত আপনার এই আর্গুমেন্টের নিয়ে আমার এপিস্টেমিক পজিশনটা হচ্ছে যে আমি আমার যে রায় সেটাকে আমি স্থগিত করে রাখলাম, মানে সাসপেন্ড করে রাখলাম। আমি কোনো পক্ষে অ্যাকসেপ্ট অর রিজেক্ট কোনোটাতে আমি যাচ্ছি না। দয়া করে আপনি আমাদেরকে আর্গুমেন্টের যেই সত্যতা সেটা আমাদের সামনে প্রোভাইড করেন। হ্যাঁ, থ্যাংক ইউ। রনিন ভাই আপনি এখন এখন কথা বলবেন। দর্শকরা কিন্তু শুনুন রনিন ভাই, আপনি কথা বলবেন, ঠিক আছে? আপনার টার্ন এখন। আপনাদের দুজন কাছেই আমাদের অনুরোধ, আমাদের দর্শক শ্রোতা যারা আছেন তাদের সুবিধার্থে
আপনারা আপনাদের টার্ম যেগুলো আছে ওগুলো একটু ব্যাখ্যা করবেন। এই যে বললেন ফেনোমেনাল কনভার্সিটিজম, এটা মিন করছেন কি, এর অর্থ কি? আমরা তো এখানে দর্শকরা তো বুঝতে পারছে না। আপনারা যে টার্মগুলো নিয়ে আসবেন না কেন ওইটাকে একটু ব্যাখ্যা করবেন যাতে সহজে আমরা বুঝতে পারি। এখানে আপনাদের সঙ্গে তো এখানে ডিবেট হচ্ছে না, আলোচনা হচ্ছে যে সবাই আমরা বুঝতে পারি সাবলীলভাবে। এখানে আপনার বলছি না যে এরকম যে আপনি আপনার এই টার্মিনোলজি বা জার্গন ইউজ করবেন না, ইউজ করবেন কিন্তু একই সাথে সেটা ব্যাখ্যা করে দিবেন এটা কি মিন করছেন আপনারা। ঠিক আছে? রনিন দাস আপনার পর্ব, এখন আপনি আর কথা বলুন। আচ্ছা, ঠিক আছে। আমার কথা কি ক্লিয়ারলি শোনা যায় মনসুর ভাই? হ্যাঁ, শোনা যায় পরিষ্কার। আচ্ছা, ঠিক আছে। তো দর্শকদের কাছেও আমি সরি বলতেছি যে আমি আসলে এক্সপেক্ট করছিলাম যে সাজাতুল মৌলা হয়তো এই টার্ম সম্পর্কে আইডিয়া আছে। এজন্য আমি সরাসরি বলছি। আমি এত ভেঙে বলি নাই। কারণ এখানে যেহেতু এত মানে একাডেমিক ভাবে ডিবেট হচ্ছে না। তো এখন দেখতেছি উনি টার্ম সম্পর্কে, এই টার্ম সম্পর্কে উনার আইডিয়া নাই এবং মোরাল আর্গুমেন্ট, উনার ওয়ার্ল্ড ভিউ এর পক্ষে যে আর্গুমেন্ট, উইলিয়াম লেন ক্রেগের যে মোরাল আর্গুমেন্টটা আছে সেইটার সেকেন্ড প্রেমিস কিভাবে জাস্টিফাইড হয় সেটাও তিনি ভালো করে জানেন না। সো আমাকে আবার ভেঙেই বলতে হচ্ছে। সো লেট মি ক্লারিফাই। উইলিয়াম লেন ক্রেগের যে আর্গুমেন্টটা ছিল মোরাল আর্গুমেন্ট, সেটার ফার্স্ট প্রেমিস ছিল যে ইফ গড ডাজ নট এক্সিস্ট দেন মোরাল ভ্যালুস এন্ড ডিউটিস ডাজ নট এক্সিস্ট। সেকেন্ড প্রেমিস হলো মোরাল ভ্যালুস এন্ড ডিউটিস ডাজ এক্সিস্ট, দেয়ারফর গড এক্সিস্ট। এটা ছিল তার গডের পক্ষে মোরাল আর্গুমেন্ট। তো এইখানে সেকেন্ড প্রেমিসকে জাস্টিফাই করার জন্য উনি যে ইয়েটা ইউজ করছেন সেটাকে বলা হয় একাডেমিতে ফেনোমেনাল কনজারভেটিজম, যেটার মানে হলো সামথিং সিমস টু বি ট্রু, ইফ সামথিং ইজ সিমস টু বি ট্রু দেন আনলেস দেয়ার ইজ এ ডিফিটার, some kind of defeater comes from the opponent, then it's justified to believe that proposition is true. তো এখানে যেমন মোরাল আর্গুমেন্টে উনি বলছেন যে মোরাল এক্সপিরিয়েন্স আমাদের মধ্যে, যেমন মোরাল ভ্যালুস এন্ড ডিউটিস, আমরা দেখি সমাজে প্রত্যেকটা জায়গায় মোরাল ভ্যালুস এবং ডিউটিস আছে। তো এগুলোর মাধ্যমে সিমস টু বি ট্রু যে মোরাল ভ্যালুস এন্ড ডিউটি সমাজের মধ্যে আছে এবং এগুলো একটা অবজেক্টিভ নিয়ম, আমাদের কোনো মাইন্ডের উপর ডিপেন্ড করতেছে না। তো এগুলোর মাধ্যমে উনি বলছেন যে যেহেতু এখানে কোনো ডিফিটার নাই, যে মোরাল ভ্যালুস এবং মোরাল এক্সপিরিয়েন্স যে আমরা ইয়ে করি, আমরা প্রত্যেকটা দিয়ে মোরাল এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করি প্রত্যেকটা মানুষ, সেটা যেহেতু কোনো ডিফিটার এখনো পর্যন্ত আসে নাই মোরাল এক্সপিরিয়েন্সের বিপক্ষে, সেহেতু সিমস টু বি ট্রু। এই জন্য মোরাল ফেনোমেনাল কনজারভেটিজমের মাধ্যমে এই সেকেন্ড প্রেমিসটা ওনার জাস্টিফাইড হয়, উনি এইভাবেই সেটার ব্যাখ্যা করেন। তো এইখানে যে আর্গুমেন্টটা আমি দিলাম যে ইফ গড এক্সিস্ট দেন এ টেম্পোরাল পজেশন এক্সিস্ট, বাট এ টেম্পোরাল পজেশন ডাজ নট এক্সিস্ট, দেয়ারফর গড ডাজ নট এক্সিস্ট। এখানে সেকেন্ড প্রেমিসটা ফার্স্ট প্রেমিসের সাথে অবশ্যই সাজাতুল মৌলা একমত পোষণ করবেন, কারণ গড যদি এক্সিস্ট করে তাহলে গডকে অবশ্যই টাইমের বাইরে থেকে পজেশন করতে হয়েছে এক্স নিল পজেশনের ক্ষেত্রে, সুতরাং এ টেম্পোরাল সিচুয়েশন ছিল। আর সেকেন্ড প্রেমিসের সাথে উনি দ্বিমত পোষণ করবেন যে এ টেম্পোরাল পজেশন ডাজ নট এক্সিস্ট, সেখানে হলো দ্বিমতের বিষয়। তো এইখানে সিমস টু বি ট্রু যে আমরা আমাদের দুনিয়ার মধ্যে যেগুলো দেখি সবগুলোর টেম্পোরাল পজেশন, যেমন এইখানে কথা বলতেছি একটা টাইম পাসিং হচ্ছে, আমরা এ থিওরির আন্ডারে কথা বলতেছি টাইম পাসিং হচ্ছে, আমরা দেখতেছি টাইম কজ করতেছে একটা জিনিস, যে আমরা কথা বলতেছি পাস্ট আছে, প্রেজেন্ট আছে, ফিউচার আছে। যেমন পাস্টে একটা জিনিস বলছি একটু আগে, এখন বলতেছি একটা জিনিস, আবার একটু পরে গিয়ে আরেকটা জিনিস বলবো। এই যে পজেশনটা কিন্তু টেম্পোরাল একটা সিকোয়েন্সের মধ্যে হচ্ছে, এখানে টাইম ইন্ডেক্স এক্সিস্ট করে এবং টাইমের কন্টিনিউটি এক্সিস্ট করে। সুতরাং এই যে সিমস টু বি ট্রু, আমরা কিন্তু এখানে বলতে পারি সবাই আমরা এই যে টাইমের এক্সপিরিয়েন্সটা আমাদের দর্শক যারা আছেন এবং এখানে যারা লাইভের মধ্যে অডিয়েন্স হিসেবে আছেন সবাই এক্সপিরিয়েন্স করতেছি আমরা টাইমের মধ্যে, সব হলো টেম্পোরাল পজেশন। এবং এখন গড যদি এক্সিস্ট করতে হয় তাহলে সামহাও মিস্টার সাজ্জাতুল মৌলাকে প্রমাণ করতে হবে যে টেম্পোরাল পজিশন না, অ্যাকচুয়ালি এ টেম্পোরাল পজিশনে এক্সিস্ট করে। এটার পক্ষে তাকে কোনো আর্গুমেন্ট প্রোভাইড করতে হবে অথবা কোনো জাস্টিফিকেশন শো করতে হবে। যতক্ষণ পর্যন্ত উনি ডিফিটার নিয়ে না আসতেছেন তত সময় পর্যন্ত আমাদের সেকেন্ড প্রেমিস ওই মোরাল আর্গুমেন্টের সেকেন্ড প্রেমিসের মতো ফেনোমেনাল কনজারভেটিজমের মাধ্যমে জাস্টিফাইড হয়ে আছে। সো দ্যাটস ইট। মনসুর ভাই। আচ্ছা, ঠিক আছে মনসুর ভাই, আমি তাহলে বলি। আমাদের রনিন্দার ভাই আসলে মানে শুরুতে আমার কাছে স্ট্রেমান করা শুরু করলেন। প্রথমে তিনি যে কথাটা বললেন যে আমি প্রিন্সিপাল অফ পিসি, যেটা ওটা সম্পর্কে আমি জানি না, বাট উনি যে কথাটা বললেন যে ইট সিমস টু বি ট্রু, এটা কথা কিন্তু আমি ওনাকে বলেই দিলাম শুরুতে, বাট ইনি এরপরে ওসিসি মানে জাস্ট এটা একটা ডিসঅনেস্টি, যে একটা ডিসকাশনের মাধ্যমে মেসেজে আপনি প্রতিপক্ষকে একটা হেভি প্রতিপন্ন করার মানসিকতা, এটা আসলে থাকাটা উচিত না। তো যাই হোক, আমরা আলোচনাতে যাই। আসলে দেখেন, রনিন দাস কিন্তু এখানে যখন আমরা এই কারণে তাকে শব্দটা ভাঙতে বলছিলাম, যখন সে শব্দটা ভাঙছে তখন কিন্তু এখানে তার কি দুর্বলতাগুলো মানে প্রকাশ হয়ে আসছে। আমরা এখানে দেখেন, যখন আমি বলতেছি ইট সিমস টু বি ট্রু, আমি এটাকে আরো এক্সপ্লেন করে দিচ্ছি উদাহরণ সহকারে। হয়তো রনিন দাস এগুলো সম্পর্কে তেমন একটা পড়ে নেই এপিস্টেমোলজি সম্পর্কে, সেই কারণে এক্সাম্পল সহকারে সে আসলে এখানে এক্সপ্লেন করতে পারবে না, আমি করে দিচ্ছি। ধরেন একজন ব্যক্তি, সে
আপনার হচ্ছে যে মরুভূমিতে মরীচিকা দেখলো বা মরুভূমিতে সে পানি দেখলো। এই যে তার কাছে সে যে এখানে অবজার্ভ করছে, এই অবজারভেশন এর উপরে বেস করে তার একটা হচ্ছে যে তার যে অবজারভেশন এর উপরে বেস করে তার কাছে মনে হচ্ছে ইট সিমস টু বি ট্রু দ্যাট দেয়ার ইজ এ আপনার হচ্ছে কি একটা কূপ অথবা সাম ওয়াটার, যে কোনো কিছু হতে পারে। ইট সিমস টু বি ট্রু, তার কাছে মনে হচ্ছে যে এই ব্যক্তি অবজার্ভ করতেছেন। বাট আমরা কি এপিস্টেমোলজিতে এটাকে জ্ঞান হিসেবে গ্রহণ করি না তো। তার মানে তো রনিন দাসকে তো তার আর্গুমেন্টটাকে, তার যে প্রেমিসটাকে, এটাকে প্রুভ করতে হলে, এটাকে সাউন্ড প্রমাণ করতে হলে তাকে আগে দেখাতে হবে তার এই প্রেমিসটাকে এখানে একটা নলেজ ক্লেম করে। তার মানে ইট সিমস টু বি ট্রু কখনো আমাদের কাছে নলেজ ক্লেম করে না। এটা হচ্ছে যে আমাদের কাছে মনে হচ্ছে, ভাই আমার কাছে মনে হওয়া কখনো কোনো কিছু সত্যতা প্রমাণ করেই না। সে কারণে আমি আবারও রনিন দাসকে বলবো, রনিন দাস আপনার কাছে কি মনে হচ্ছে সেটা বাদ দিয়ে অবজেক্টিভলি আমাদেরকে রিজনিং এর উপরে বেস করে, এপিস্টেমোলজির উপরে বেস করে, জ্ঞান তত্ত্বের উপরে বেস করে, যে আমরা কখন কোনটাকে জ্ঞান বলি সেটার উপরে বেস করে আপনি আমাদেরকে বুঝিয়ে দেন যে কেন আপনার এই আর্গুমেন্টটা একটা নলেজ ক্লেম করে। কারণ আপনার ইট সিমস টু বি ট্রু এটা কখনো নলেজ ক্লেম করে না। এটা নলেজের যেই টাইপের শেয়ার যে নলেজ আছে, যে জাস্টিফাই ট্রু বিলিভ, এই জাস্টিফাই ট্রু বিলিভে তো এটা থাকতেছে না। আমি তো আরো এটাকে পার করে যাই ওয়ারেন্টে ভাই। আমি তো জাস্টিফাই ট্রু বিলিভকে শুধু নলেজ হিসেবে মানি না, বাট আপনারা হয়তো মানেন জাস্টিফাই ট্রু বিলিভকে, তো আপনি তো সেটাই ফুলফিল করতে পারতেছেন না। দয়া করে আপনি আপনার যেই প্রেমিসগুলো আমাদের সামনে উপস্থাপন করলেন, সেই প্রেমিসের সাউন্ডনেসটা কেন সেটা নলেজ ক্লেম করে, কেন সেটা সত্য, আমাদেরকে সেটা দেখাবেন। দেখেন, জাস্ট এপিস্টেমোলজির একেবারে বেসিক পড়াশোনা, যে কোনো একটা দাবিকে সত্য প্রমাণ করতে হলে সেটাকে শুধুমাত্র সত্য প্রমাণ করলেও হয় না। রনিন দাস এখানে বললেন যে ইট সিমস টু বি ট্রু, আমি ধরে নিলাম যে ইট সিমস টু বি ট্রু, আমি ধরে নিলাম তর্কের খাতিরে। বাট এরপরেও কিন্তু ওনাকে এটাকে জাস্টিফাই করতে হবে, কেন এটা জাস্টিফাই, এবং এটাকে ওয়ারেন্টেড তাকে প্রমাণ করতে হবে। কারণ আমি তো ঘেটিয়ার প্রবলেম দিয়ে ধরবো যে জাস্টিফিকেশন, এবং যদি আপনি জাস্টিফাই এবং ট্রু নিয়ে আসেন, তার মানে আমাকে আপনি জাস্টিফাই ট্রু বিলিভ এবং ওয়ারেন্টেড এভাবেই আপনার আর্গুমেন্ট গুলোকে কি করতে হবে, দেখাতে হবে যে কেন এটা সত্য। আপনি সেটা পারতেছেন, আপনি বলতেছেন ভাই আমার কাছে মনে হচ্ছে সত্য, এই কারণে সত্য, বাট এটা কোনো সেন্স মেক করে না। জি মানসুর ভাই, আমার এখানে শেষ। রনিন দাস, এখন আমি কি বলবো, এটা হাস্যকর একটা বিষয় যে উনি ফেনোমেনাল কনজারভেটিজম সম্পর্কে জানেন না, উনি ডিবেটে চলে আসছেন, উনি মোরাল আর্গুমেন্টের সেকেন্ড প্রেমিস কিভাবে জাস্টিফাইড হয়েছে এই বিষয়টা জানেন না। উনি বারবার বলতেছেন ওয়ারেন্ট ওয়ারেন্ট ওয়ারেন্ট। আলবার্ট প্লান্টিঙ্গার যে ওয়ারেন্ট বিষয়টা আছে সেটাই তো আপনার ফেনোমেনাল কনজারভেটিজমের মাধ্যমে অ্যাপ্লাইড হয়। অ্যালবার্ট প্ল্যান্টিঙ্গা বলছে, ওটা ওনার নাম অ্যালবার্ট না, ওটা অ্যালভিন প্ল্যান্টিঙ্গা। আমরা কিভাবে বুঝবো যে এক্সটার্নাল ওয়ার্ল্ড ইজ রিয়েল, আদার মাইন্ড এক্সিস্ট, এগুলো কিসের মাধ্যমে বুঝবো? সেগুলো হলো ফেনোমেনাল কনজারভেটিজমের মাধ্যমে আমরা বুঝি যে সিমস টু বি দেয়ার ইজ এ এক্সটার্নাল ওয়ার্ল্ড, সিমস টু বি দেয়ার ইজ আদার মাইন্ডস, দেয়ার আর আদার মাইন্ডস, এগুলো হলো সিমস টু বি ট্রু। সিমস টু বি ট্রু ততক্ষণ পর্যন্ত জাস্টিফাইড যতক্ষণ পর্যন্ত আপনি কোনো ডিফিটার নিয়ে না আসতেছেন। উইলিয়াম লেন ক্রিগের যে সিমালটেনিয়াস কজেশন, যে গড যখনই ইউনিভার্স ক্রিয়েট করছে তখন ইমিডিয়েটলি সে টাইমের মধ্যে এন্টার করছে, এটাও সে বলতেছে ফেনোমেনাল কনজারভেটিজমের মাধ্যমে জাস্টিফাইড, মানে এটার কোনো ডিফিটার সে তাকে দেয়া যায় নাই, বা কোনো নাস্তিক তাকে কোনো ডিফিটার দিতে পারে নাই। তো উনি যে মরিচিকার বিষয়ে বললেন, ইয়ে বিষয়ে বললেন, উনি এই বলার মাধ্যমে উনি আমার আর্গুমেন্টটা কিন্তু অ্যাকসেপ্ট করে নিছেন যে আমরা টাইমের মধ্যে, মরিচিকা দেখতে হলেও টাইম মানতে হয়, মরিচিকা না দেখতে হলেও টাইম মানতে হয়। একটা টাইমের সিকোয়েন্সের মধ্যে একটা টাইমের ইন্ডেক্স আছে, আবার টাইমের কন্টিনিউটিও আছে, একটা টাইমের মধ্যে আমরা চলমান আছি। সুতরাং আমার যে আর্গুমেন্ট ছিল যে ইফ গড এক্সিস্ট দেন এ টেম্পোরাল কজেশন এক্সিস্ট। এ টেম্পোরাল কজেশন বলতে দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, অনেকে হয়তো বুঝতে নাও পারেন। এ টেম্পোরাল কজেশন মানে হলো যে টাইমের বাইরে কজেশন বা সেন্স ক্রিয়েশন, যে সিচুয়েশনটা ছিল গড অ্যালোন এক্সিস্ট করতেন উইদাউট দ্য ওয়ার্ল্ড, উইদাউট এনিথিং এলস, উইদাউট এক্সটার্নাল ওয়ার্ল্ড, সেটাকে সেন্স ক্রিয়েশন বলে বা সন্স ক্রিয়েশন বলে ইংলিশে। এই সিচুয়েশনটাকে বলা হয় এ টেম্পোরাল সিচুয়েশন, দেয়ার ইজ নো টাইম। তো মিস্টার সাজ্জাতুল মৌলা বিলিভ করেন যে এক্স নিহিলোর মাধ্যমে, এক্স নিহিলো কজেশনের মাধ্যমে এই ইউনিভার্স, আল্লাহ বা গড বা যে কেউ বলেন, আপনি গড হিসেবে বলেন, তিনি ক্রিয়েট করে দিয়েছেন। এটা ডাইরেক্টলি অ্যাপ্লাই করে যে উনি এ টেম্পোরাল কজ করছেন, এ টেম্পোরালি কজের মাধ্যমে উনি ইউনিভার্সটা দিয়েছেন। কিন্তু আমি একটু আগে সবার উদ্দেশ্যে বললাম যে আমরা যে সিমস টু বি ট্রু বলতেছি এখানে ফেনোমেনাল কনজারভেটিজমের মাধ্যমে, সেটা হলো যে আমরা সবাই টাইম এক্সপিরিয়েন্স করছি। এই যে দর্শকরা কমেন্ট করতেছেন একটার পর একটা, এখানেও টাইম ইনভলভ। মনসুর ভাই যে মডারেট করতেছেন এখানেও টাইম ইনভলভ। মিস্টার সাজাদুল মৌলা যে আমাকে রেসপন্স করতেছেন এখানেও টাইম ইনভলভ। আমি যে ওনাকে কাউন্টার করতেছি এখানেও টাইম ইনভলভ। সুতরাং সব জায়গায় টাইমের একটা খেলা চলতেছে, সব জায়গায় আমরা টাইম সিকোয়েন্সের মধ্যে বসবাস করতেছি, টাইম সিকোয়েন্সের মাধ্যমে আমরা আমাদের আইডিয়াস গুলো শেয়ার করতেছি। এখন এইটার যত সময় পর্যন্ত উনি ডিফিটার নিয়ে না আসতেছে, না এ টেম্পোরালিও
কজেশন হচ্ছে আমাদের আলোচনার মধ্যে বা এ টেম্পোরালি কজেশনও পসিবল, যদি এই ডিফিটারটা উনি শো করতে না পারেন তাহলে আলোচনা করার আর কোনো মানে রাখতেছে না। কারণ এই সেম জিনিস ফেনোমেনাল কনজারভেটিজমের মাধ্যমে উইলিয়াম লিঙ্কের সিমালটেনিয়াস কজেশনও আপনার প্রমাণিত হয়, জাস্টিফাইড হয়, প্রমাণিত বলা যায় না, জাস্টিফাইড হয়। আবার ওনার যে মোরাল আর্গুমেন্ট আছে সেকেন্ড প্রেমিসটাও জাস্টিফাইড হয়। তাছাড়া উনি যে ওয়ারেন্ট বলতেছেন, এপিস্টেমিক ওয়ারেন্ট, আলবার্ট প্লান্টিঙ্গার যে বিষয়টা, ওয়ারেন্টের জন্য আমাদেরকে প্রিসাপোজ করতে হয় যে আমাদের ব্রেইন ফাংশনিং বা আমাদের কগনিটিভ অ্যাপারেটাস আর ওয়ার্কিং প্রপারলি, বা আমরা একটা ডিজাইন প্ল্যানের মধ্যে আসি, এটাকে বলা হয় প্রপার ফাংশনালিজম, যেটা আলবার্ট প্লান্টিঙ্গার। তো এই জিনিসটা যদি আমরা দেখতে হয়, এটার ক্ষেত্রেও আমরা বলতে পারি যে আমাদের এক্সটার্নাল ওয়ার্ল্ড যে রিয়েল, এই জিনিসটা আমরা কিভাবে বুঝবো? আমরা বুঝবো এটার একটা আনসার হলো ফেনোমেনাল কনজারভেটিজম, মানে ফিলোসফিতে একটা আনসার হিসেবে এটাকে ইউজ করা হয়। তো আমি আবার লাস্টে বলতেছি, আমার যে দর্শকরা আছেন বা আমার ইয়েরা আছেন তাদের উদ্দেশ্যে আমি আবারও বলতেছি যে আমার যে আর্গুমেন্টটা দিছি, ইফ গড এক্সিস্ট দেন এটেম্পোরাল কজেশন এক্সিস্ট, এটেম্পোরাল কজেশন ক্যানট এক্সিস্ট, দেয়ারফর গড ডাজ নট এক্সিস্ট। এটা হলো মোডাস পোনেন্সের আর্গুমেন্ট। এই আর্গুমেন্টকে যত সময় উনি ডিফিট করতে না পারতেছেন, ফেনোমেনাল কনজারভেটিজমকে যতক্ষণ পর্যন্ত উনি ডিফিট করতে না পারতেছেন, তত সময় পর্যন্ত আমার আর্গুমেন্ট জাস্টিফাই। আচ্ছা ঠিক আছে রনিন দাস ভাই, এবার আমি বলি তাহলে। দেখেন রনিন দাস আবারও স্ট্রেমেন ফেলাসি করলো। আসলে মানে এটা খুবই দুঃখজনক যে আমাদের নাস্তিক ভাইরা ফেলাসি ছাড়া কথাই বলতে পারে না। আমরা আশা করবো আমাদের নাস্তিক ভাইরা যখন কথা বলবেন তখন আসলে তারা এই ফেলাসি নিয়ে একটু পড়াশোনা করে আসবেন। প্রথম কথা হচ্ছে যে আমি যে জিনিসটা এখনো পর্যন্ত ক্লেম করি নাই, ক্রিয়েশু এক্স নেই হলো, বাট উনি বারবার আমার উপরে চাপা দিচ্ছেন। এক নম্বর হচ্ছে ভুল করতেছেন উনি এটা। দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে রনিন দাস, আপনাকে জাস্ট একটা প্রশ্ন করে এটা ব্যাখ্যা করবেন না, ব্যাখ্যা আপনি আপনার টার্মে দিবেন। এই টেম্পোরাল কজেশন কি লজিক্যাল কোনো কন্ট্রাডিকশন মেক করে? রনিন দাস একটা প্রশ্ন আপনি কি চাচ্ছেন উনি উত্তর দিক এখন? ভাই আপনি আর্গুমেন্টকে ডিফিট করেন, আমাকে প্রশ্ন করেন না, আপনি আর্গুমেন্ট ডিফিট করেন। ভাই এই প্রশ্নের উত্তরটা একটু দিয়ে দিলে তাহলে আমি আলোচনা কন্টিনিউ করবো, নাকি আপনি পরে দিবেন কোনটা? রনিন দাস ভাই হয় আপনি এখন দিবেন নাহলে পরে দিবেন, আপনি এটা বলে দেন। আপনি হ্যাঁ, হ্যাঁ। আর্গুমেন্ট ডিফিট করেন, আর্গুমেন্ট ডিফিট আপনাকে একটা করে প্রশ্ন করছি, এই আপনার আপনি আর্গুমেন্ট এই ডিফিট টেম্পোরাল করেন, আর্গুমেন্ট ডিফিট করে আপনি আপনার আলোচনা করেন। কিনা ভাই? রনিন দাস ভাই একটা সিম্পল প্রশ্ন, এই যে এই টেম্পোরাল কজেশন কি লজিক্যাল কন্ট্রাডিকশন মেক করে? একটা সিম্পল প্রশ্ন ভাই। আপনি আপনার আলোচনা শেষ করেন, আমি পরে উত্তর দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমার একটা প্রশ্ন থাকলো, এটা দর্শকরা ওটা একটু দেবেন, দেখবেন উনি এই প্রশ্নটা দেয় কিনা। আমার প্রশ্নটা হচ্ছে যে এই টেম্পোরাল কজেশন কি লজিক্যাল কোনো কন্ট্রাডিকশন মেক করে কিনা। দ্বিতীয় নম্বর হচ্ছে উনি আসলে একই কথাগুলো বলে গেলেন বারবার, এখানে উনি এক্সিওমকে নিয়ে আসছেন। আসলে উনি এক্সিওম কি আর হচ্ছে যে ওই প্রিন্সিপাল অফ পিসি কি এটা আসলে উনি জানে না, যার কারণে উনি বিষয়গুলোকে ঘুরে ফেলতেছেন। দেখেন আমাদের হচ্ছে যে এক্সটার্নাল ওয়ার্ল্ড এক্সিস্ট করে, এটা আসলে আমরা সবাই হচ্ছে যে এটা নাস্তিক আস্তিক আমরা সবাই তো এটা হচ্ছে যে আমরা আমাদেরকে এটাকে এক্সিওম হিসেবে ধরি, তাই না? তার মানে তো এই না যে আমাদের প্রত্যেকটা নলেজ হচ্ছে যে এক্সিওম। আমি তো এইটার উপরে বেস করে প্রতিটা নলেজকে এক্সিওম বলতে পারি না। তো তেমনি ভাবে আমিও তো একটা আর্গুমেন্ট দিয়ে বলতে পারি যে এটা তো আমার হচ্ছে যে প্রিন্সিপাল অফ পিসি অনুযায়ী এটা সত্য, বাট এটা তো সত্যতার আপনার যে কন্ডিশন সেটা ফুলফিল করে না। এক কথা ভাই কতবার বলবো। এরপরে ভাই একটা আর্গুমেন্ট যখন আপনি দিবেন তখন এইটা নিয়ে আপনার সাথে আরো আগে যখন আপনি আসছেন, মানে একই কথা বারবার রিপিট করা লাগতেছে, আমি আর এই রিপিটেশনে যাব না। আপনি আগে যখন আসছেন তখন আমরা এটা নিয়ে অনেক আলোচনা করছিলাম যে একটা আর্গুমেন্ট আসলে মানে কখন কি আপনার হচ্ছে যে ভ্যালিড হয়, কখন সাউন্ড হয়, তখন আপনি সেই লেন ক্রেকের কথাগুলো নিয়ে আসছেন, এখনো সেম কথাগুলো নিয়ে আসতেছেন। বাট আমরা তো কোনো লেন ক্রেককে লজিকের মানদণ্ড মানতেছি না ভাই। লেন ক্রেক কি বলছে সেই আর্গুমেন্ট আপনি কোথা থেকে কি নিয়ে আসছেন আপনি সেটা আমাদেরকে দেখানো নাই, বাট আমরা ধরে নিলাম যে এটা বলছে, কিন্তু সেটা তো একটা একাডেমিক ডিসকাশনের একটা মানদণ্ড হতে পারে না। আপনাকে তো একটা যে যে রুলস গুলো আছে আমরা কিভাবে সত্য নিরূপণ করব, কিভাবে আমাদের একটা যে প্রপোজিশন একটা নলেজে পরিণত হয়, এগুলো তো আমাদেরকে দেখাতে হবে। এখন আমরা এই ডিসকাশনে না গিয়ে আমরা সরাসরি রনিন দাসের কাছে যে আমরা ইয়েতে চলে যাই। রনিন দাস আপনি তো আমাদেরকে এটা বলেন যে প্রিন্সিপাল অফ পিসি এটা দিয়ে কোনো কিছু নেসেসারিলি সত্য প্রমাণ করে কিভাবে, এটার একটা রেফারেন্স আপনি আমাকে দেখাবেন। আমার দুটো প্রশ্ন থাকলো আপনার কাছে, তিনটা প্রশ্ন করি। আমি কখন দাবি করেছি ক্রিয়েশু এক্স নেই হলোর পক্ষে? আমি 2 নম্বর প্রশ্ন, এই এই আপনার হচ্ছে যে যে এই টেম্পোরাল কজেশন কি লজিক্যাল কন্ট্রাডিকশন মেক করে কিনা। 3 নম্বর আপনার থেকে যে জিনিসটা আমি চাই সেটা হচ্ছে যে এই যে প্রিন্সিপাল অফ পিসি যেটা সেইটা ইট সিমস টু বি ট্রু, যেমন আমি বললাম যে ইট সিমস টু বি ট্রু দ্যাট পি এক্সিস্ট, এটা আমার কাছে সিমস টু বি মনে হলেই সেটা নেসেসারিলি নলেজ ক্লেম করবে। এটা কোন ফিলোসফার বলেছে, কোন একাডেমিক জার্নালে এটা আছে, আমাদেরকে রেফারেন্সগুলো একটু শো করেন। জি
তো আমরা দেখলাম এত সময় কোনো ডিফিটার আমরা পাইলাম না ওনার কাছ থেকে, যে ওই যে আর্গুমেন্ট যেটা দেয়া হয়েছে যে ইফ গড এক্সিস্ট দেন এটেম্পোরাল পজিশন ক্যানট এটেম্পোরাল পজিশন এক্সিস্ট, এটেম্পোরাল পজিশন ডাজ নট এক্সিস্ট দেয়ারফর গড ডাজ নট এক্সিস্ট। এই আর্গুমেন্টে কোনো ডিফিটার উনি শো করতে পারলেন না। উনি ডিফিটার শো না করে উনি আমাকে দুই একটা প্রশ্ন করলেন যে এটেম্পোরাল পজিশন কোনো ধরনের কন্ট্রাডিকশন ফলো করতেছে কিনা বা কোনো কন্ট্রাডিকশন অ্যাপ্লাই করতেছে কিনা বা লজিক্যাল কন্ট্রাডিকশন। এখানে লজিক্যাল কন্ট্রাডিকশন, এখন ওনার ওয়াল ভিউ উনি বলতেছেন যে ওনার ওয়াল ভিউয়ে উনি এক্স নিহিলো পজিশনের কথা বলতেছেন না। আপনি কি এক্স নিহিলো মিস্টার, এখন একটু ডাইরেক্ট আলোচনা হোক, নাহলে আলোচনাটা সুন্দর হচ্ছে না। আপনি কি এক্স নিহিলো পজিশন অ্যাকসেপ্ট করেন মিস্টার সাজাদুল মোল্লা? না, এটা তো ভাই আমি কি বিশেষ করি কোন আমি ক্রিয়েশো এক্স নিউল হোল্ড করি না ক্রিয়েশো এক্স মেটেরিয়াল হোল্ড করি, এটা তো এই আলোচনার সাথে রিলেভেন্ট না ভাই। আমি তো আমার পক্ষের আর্গুমেন্ট দেই না, আপনি আর্গুমেন্ট দিচ্ছেন। আপনি আমাদের না ভাই, আপনি আর্গুমেন্ট কি আমি এক্স নিহিলো, আপনি এক্স নিহিলো, আপনি যদি এক্স নিহিলো অ্যাকসেপ্ট না করে, শুনেন, আপনি যদি এক্স নিহিলো অ্যাকসেপ্ট না করেন তাহলে তো এই আর্গুমেন্ট আপনার উপর অ্যাপ্লাই হবে না। আরে ভাই, আপনি আমার উপরে কি অ্যাপ্লাই হবে সেটা নিয়ে চিন্তা করতে হবে না। আপনি তো আর্গুমেন্ট দিবেন না, আপনি জাস্ট আর্গুমেন্টটাকে ভ্যালিডিটি প্রুফ করেন এবং ভ্যালিডিটি ঠিক আছে আমরা মানছি। মডারেটরের কাছে আমি মডারেটরের কাছে রিকোয়েস্ট করতেছি। আচ্ছা তাহলে আপনার কাছে প্রশ্ন করছি, ওটা উত্তর দেন আগে। ক্রিয়েশো এক্স নিউলে কি ক্রিয়েশো এক্স শান্ত ভাই, আমার মনে হয় রনিন দা যে আর্গুমেন্টটা নিয়ে এসেছেন শুধুমাত্র ফ্রেম করেছেন ওই পার্সপেক্টিভে যে অ্যাসিউমিং যে আপনি ক্রিয়েশন এক্স নিহিলো বিশ্বাস করেন। যদি আপনি ক্রিয়েশন এক্স নিহিলো না মেনে ক্রিয়েশন এক্স মেটেরিয়াতে যান, আমার মনে হয় উনি অন্য ডিফারেন্ট একটা আর্গুমেন্ট নিয়ে আসবেন। এটা কি আপনি বলতে চাচ্ছেন রনিন দাস? তাহলে আপনি এক কাজ করতে পারেন, হ্যাঁ উনি অ্যাকসেপ্ট করে কিনা ক্রিয়েশন এক্স, আপনি ক্রিয়েশন এক্স মেটেরিয়া যদি কেউ মনে করে তার বিপক্ষেও একটা আর্গুমেন্ট তৈরি করেন যে আপনার আর্গুমেন্ট হবে উভয় পক্ষের দিকে এখানে যে অ্যাপ্লিকেবল। আপনি ইদার ক্রিয়েশন এক্স মেটেরিয়া বিশ্বাস করেন বা ক্রিয়েশন এক্স মেটেরিয়া বিশ্বাস করেন, তাতে কিছু আসা যায় না। আপনার আর্গুমেন্টের এই ফর্মুলেশনটা এরকম যে দুটো আর্গুমেন্টে দুটো পজিশনকে একসাথে কভার করে। হয়তো একটু ডিফারেন্ট আর্গুমেন্ট হবে, আপনি ওই আর্গুমেন্টটা নিয়ে আসতে পারেন। মনসুর ভাই, আমার এখানে একটা কথা, একটু রনিন্দ্র ভাই, একটু ক্রিয়েশো এক্স মেটেরিয়াল যদি উনি অ্যাকসেপ্ট করেন, রনিন্দ্র ভাই শান্ত ভাইকে একটু শুনি, আপনাকে আমি শেষ করি মনসুর। সুবিধা হবে, আলোচনার জন্য সুবিধা হবে। আমার যে প্রশ্ন তিনটা আপনার কাছে রাখছিলাম এগুলো দিয়ে তারপর আপনি যে আপনার যে নতুন আর্গুমেন্ট বা নতুন আমাকে কি প্রশ্ন করতে যাচ্ছেন সেগুলো শুরু করেন। জি ঠিক আছে, তাহলে আপনি আচ্ছা ঠিক আছে, রনিন দাস যদি আপনাকে জিজ্ঞেস করেন ক্রিয়েশন এক্স মেটেরিয়া নাকি এক্স নিহিলো, আপনি যে কোনো একটা পজিশন দিয়ে দিলেই উনি সেই পজিশনে আর্গুমেন্ট এটা মডিফাই করবেন। ঠিক আছে, ওকে রনিন দাস। হ্যাঁ, তার আগে আমার প্রশ্নগুলোর অ্যানসারগুলো একটু আমি চাচ্ছিলাম ওনার থেকে, যে এ টেম্পোরাল পজিশনকে লজিক্যাল কন্ডিশন মেক করে কিনা। হ্যাঁ, উনি বলেছেন, উনি শুনেছেন, উনি উত্তর দিবেন এখন। জি জি, আশা করি অ্যানসারটা দিবেন। না এ টেম্পোরাল পজিশন তো কোনো পয়েন্ট মেক করবে না যদি না আপনি এক্স নিহিলো পজিশন অ্যাকসেপ্ট করেন। আপনি কি এক্স নিহিলো অ্যাকসেপ্ট করেন না? আপনি বলতেছেন মনসুর ভাই কি আপনি করেন না, তো আপনি এক্স মেটারিয়াল অ্যাকসেপ্ট করেন, তাই তো? বলছে এটা মনসুর ভাই কোথায় বলছে আমি করি না ভাই? আপনাকে আবার প্রশ্ন করছি আমি, কেন এরা যাচ্ছেন কেন ভাই? দেখেন দেখেন দর্শকরা রনিন দাস কিন্তু তাহলে আমি আপনাকে আবার প্রশ্ন করছি। আরে ভাই, আপনি এমন একটা জিনিস অ্যাকসেপ্ট করেন, আমি কি অ্যাকসেপ্ট করি সেটা তো এখানে আলোচনার বিষয় না। আপনাকে প্রশ্ন করছি এ টেম্পোরাল পজিশনকে লজিক্যাল কন্ডিশন মেক করে কিনা। আবার মনসুর ভাই উনি প্রশ্নের উত্তর দিচ্ছেন। আপনাদের দুজনকে আমি বলি তাহলে, আপনাদের দুজনকে আমি বলছি এখানে দেখুন, যেহেতু এখানে রনিন দাস আপনি এসেছিলেন গড যে এক্সিস্ট করে না তার একটা ফর্মুলেটেড আর্গুমেন্ট নিয়ে, একটা আর্গুমেন্ট আপনি ফর্মুলেট করেছেন, ওই আর্গুমেন্ট আপনি প্রেজেন্ট করেছেন। এখন আপনার প্রতিপক্ষ এখানে শান্তবাই কি এক্স নিহিলিস্ট নাকি এক্স মেটেরিয়ালিস্ট সেটা তো আপনি উনাকে প্রথমে জিজ্ঞেস করেন নাই, জিজ্ঞেস না করে কিন্তু আর্গুমেন্টটা আপনি ফর্মুলেট করেছেন এবং সেই আর্গুমেন্টটা আপনি প্রেজেন্ট করেছেন। আপনার হয়তো মনে হয়, আমার মনে হয় এখানে উচিত ছিল উনাকে আগে জিজ্ঞেস করা যে আপনার পজিশনটা কি, এখানে সেই পজিশন অনুযায়ী আপনার ফর্মুলেশনটা আপনি দিতে পারতেন। যেহেতু আপনি আর্গুমেন্টটা প্রেজেন্ট করেছেন এখানে, এবং এখানে একটা প্রশ্ন এসে গেছে যেহেতু যে এটা তো এক্স মেটেরিয়া হলে এটা কাজ করে না, শুধুমাত্র এক্স নিহিলিস্ট পজিশনে। এখন এই জন্য আমরা বলছি যে আপনি এক্স মেটেরিয়া যদি এই পজিশনে যদি হয় আমাদের শান্ত ভাইয়ের, আপনি ওই পজিশনের দিকে গিয়ে আপনার আর্গুমেন্টটা রিফর্মুলেট করতে পারেন। আপনাকে এই সুযোগ দেওয়া হচ্ছে যে এক্স নিহিলিস্ট বা এক্স মেটেরিয়ালিস্ট যে কোনো দুটো পজিশনের একটা হলেও এই দুটো পজিশনকে আপনি আপনার আর্গুমেন্ট দিয়ে আপনি এখানে বলতে পারেন যে এই দুটো পজিশনের ক্ষেত্রেও কিন্তু গড এক্সিস্ট করে না, কারণ হচ্ছে এই আপনার ফর্মুলেশনটা এরকম আসতে পারে। ঠিক আছে, উনি যেহেতু এখন এই মুহূর্তে বলছেন না, আপনি এই দুটো পজিশনকে আপনি কভার করেন আপনার আর্গুমেন্টে, তাহলে আমার মনে হয় এটাই পরিষ্কার হয়ে যাবে সবার কাছে। মনসুর ভাই, আমি জাস্ট এখানে একটু ক্লিয়ার করে দিই বিষয়টা। হচ্ছে ধরেন এই গড কিভাবে ইউনিভার্সটা ক্রিয়েট করছে, এটা কি ক্রিয়েশো এক্স নিহিলো থেকে নাকি এক্স মেটেরিয়া থেকে, এই বিষয়ে ধরেন আমার পজিশনটা হচ্ছে যে আমি এই বিষয়ে হচ্ছে স্কেপটিক। সুতরাং দুইটাই পসিবল,
এখানে কোনো লজিক্যাল কন্ডিশন নাই। তার মানে আপনি যদি ক্লেম করতেছেন সরাসরি, এই ক্লেমটাকে সত্য প্রমাণ করতে হলে আপনাকে কিন্তু উভয় দিক থেকে দেখাতে হবে কেন আসলে গড এক্সিস্ট করে না। আপনি তো একটাও দেখাতে পারতেছেন না। আর আপনাকে একটা প্রশ্ন কেন করছি, ওই যে লজিক্যাল কন্ডিশন মেক করে কেন, এটা একটু ক্লিয়ার করে দেই। প্রশ্নটা এই কারণে করছি, আপনি বারবার বলতেছেন যে আমি সবকিছু দেখি টাইম সাপেক্ষে। এই কারণে দুনিয়া সব মানে এই কারণে প্রত্যেক পসিবল ওয়ার্ল্ডে সবকিছু টাইম সাপেক্ষে হতে হবে। এটা তো কোনো লজিক্যাল সেন্স মেক করে না। আপনি তো এখানে নন সিকিউরিটি ফ্যালাসি করতেছেন, তাই না? কারণ আপনার অবজারভেশনের উপরে বেস করে আপনি আরেকটা রিয়েলমের উপরে আপনি একটা নলেজ ক্লেম করে ফেলতেছেন, যেখানে আপনি ক্যাটাগরি মিস্টেক ফ্যালাসি করতেছেন, নন সিকিউরিটি ফ্যালাসি করতেছেন। দুইটা ফ্যালাসি আমি ধরে দিলাম, আরো ধরাতে পারবো। তো সুতরাং এই কারণে আপনাকে এটা ক্লিয়ার করতে হবে। আপনি কি মনে করেন যে এ টেম্পোরাল কজেশনটা কি আপনার লজিক্যাল কোনো কন্ট্রাডিকশন মেক করে, যে যার কারণে আপনি আপনার এক্সপেরিয়েন্সের উপরে বেস করে আপনি বলে দিচ্ছেন যে প্রত্যেক পসিবল ওয়ার্ল্ডে এই সিনারিওটা এক্সিস্ট করতে পারবে না? জি, আমি আশা করছি প্রশ্নটা আরো ক্লিয়ার করতে পারছি। জি, ঠিক আছে, আপনি প্রশ্ন উনি শুনেছেন। আর আবার আপনার পজিশনটা হচ্ছে স্কেপটিসিজম এখানে। সেই পজিশনের উপরেই উনি উত্তর দেবেন এখন। রনিন দাস, আপনার পালা এখন। আপনি উনার পজিশনটাকে আপনি ডিবাঙ্ক করেন বা খণ্ডন করতে পারেন। ঠিক আছে। আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে মনসুর ভাই? হ্যাঁ, আমরা এখনো শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। তো ওনার পজিশনটা আসলে উইয়ার্ড একটা পজিশন। উনি বলতেছে আমাকে যে উনি এক্স ম্যাটারিও আর এক্স নিহিলো দুইটার ক্ষেত্রে উনি স্কেপটিক। তাহলে উনার ওয়ার্ল্ড ভিউ কি? এটা হলো আমার প্রথম প্রশ্ন। উনার ওয়ার্ল্ড ভিউ তাহলে তো কোনো ধরনের ফান্ডামেন্টাল কোনো জিনিস নেই। ফান্ডামেন্টালি উনি কি ক্রিয়েশনে বিশ্বাস করে কিছুই নাই উনার ওয়ার্ল্ড ভিউ। তো এখন আমি দুইটা জিনিস বলি, আমি কেন এই আর্গুমেন্টটা দিলাম এক্স নিহিলো নিয়ে। কারণ হলো এক্স ম্যাটারিও যদি উনি অ্যাকসেপ্ট করে, তাহলে এক্স ম্যাটারিও একটা লজিক্যাল কন্ট্রাডিকশন অ্যাপ্লাই করে যে external world exists at the same time, external world does not exist at the same time. কারণ এক্স ম্যাটারিও থাকতে হবে, কিছু ক্রিয়েট করতে হলে ম্যাটেরিয়ালের এক্সিস্টেন্স লাগবে। তো ম্যাটেরিয়ালের এক্সিস্টেন্স যদি হয় তাহলে এক্সটার্নাল ওয়ার্ল্ড, গড যেহেতু একটা মাইন্ড, তাহলে তার এক্সটার্নাল ওয়ার্ল্ড এক্সিস্ট করে এবং এক্সটার্নাল ওয়ার্ল্ড ডাজ নট এক্সিস্ট করে একই সময়। এটা একটা পি এন্ড নট পি এট দ্য সেম টাইম, যেটা হলো এক্স ম্যাটারিও হইলে উনি যদি এক্স ম্যাটারিও বিলিভ করে তাহলে এটা একটা কন্ট্রাডিকশন। আর এখন যদি উনি ওনার কাছে আর কোনো অপশন নাই, এই কন্ট্রাডিকশনের কারণে ওনার কাছে কোনো অপশন নাই, উনাকে অ্যাকসেপ্ট করতেই হবে এক্স নিহিলো ক্রিয়েশন। এখন এক্স নিহিলো ক্রিয়েশন যদি উনি অ্যাকসেপ্ট না করে তাহলে উনার ওয়ার্ল্ড ভিউ কি সেটা আমাকে আগে বলতে হবে। উনার ওয়ার্ল্ড ভিউ তাহলে তো কোনো সেন্সই মেক করতেছে না, না আছে এক্স নিহিলো না আছে এক্স ম্যাটারি। উনি বলতেছেন দুইটা নিয়ে উনি স্কেপটিক, দিস ইজ রিডিকুলাস। তো আমি যেটা বলার চেষ্টা করতেছি যে এক্স নিহিলো ক্রিয়েশন যদি উনি অ্যাকসেপ্ট করে তাহলে এ টেম্পোরাল কজেশন উনার ওয়ার্ল্ড ভিউ এর বিষয়। আমি প্রমাণ করবো না যে টেম্পোরাল পজিশন আছে না নাই না কি। উনি ওনার ওয়ার্ল্ড ভিউ এর পজিশন হলো যে টেম্পোরাল পজিশন এক্সিস্ট করে, কারণ উনি এক্স নিহিলো ক্রিয়েশন অ্যাকসেপ্ট করে। তো উনাকে আমি বারবার বলতেছি আমার যে আর্গুমেন্টটা আছে, এই আর্গুমেন্টের পক্ষে সেকেন্ড প্রেমিসের কোনো ডিফিটার ওনার কাছে আছে কিনা, যে টেম্পোরাল পজিশন ক্যানট এক্সিস্ট। আপনার কাছে কোনো ডিফিটার আছে কিনা? কারণ টেম্পোরাল পজিশন কিন্তু আপনার ওয়ার্ল্ড ভিউ এর বিষয়, এটা আপনার ওয়ার্ল্ড ভিউ স্পেসিফিক, এটা আমার ওয়ার্ল্ড ভিউ স্পেসিফিক না। আপনার এক্স নিহিলো ক্রিয়েশন অ্যাকসেপ্ট করার কারণে এই ধরনের প্রবলেম তৈরি হয়েছে। এক্স ম্যাটারিও সম্ভব না, কারণ এখানে একটা কন্ট্রাডিকশন অ্যাপ্লাই করে, যেটা হলো এক্সটার্নাল ওয়ার্ল্ড এক্সিস্ট এট দ্য সেম টাইম, এক্সটার্নাল ওয়ার্ল্ড ডাজ নট এক্সিস্ট এট দ্য সেম টাইম, পি এন্ড নট পি এট দ্য সেম টাইম। তো আপনি এক্স নিহিলোটাকেই আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে, যদিও আপনি বলে ফেলছেন আপনি স্কেপটিক। এই অবস্থায় আপনার ওয়ার্ল্ড ভিউ তাহলে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আপনার ওয়ার্ল্ড ভিউ ফান্ডামেন্টাল অ্যাবসলিউট কি জিনিস আছে। তো এই প্রশ্নটার উত্তর আপনাকে দিতে হবে বা আপনাকে সামগ্রিকভাবে আমার আর্গুমেন্টটাকে ডিফিট করতে হবে। তো আপনার কাছে কোনো আনসার থাকলে দেন, নাহলে তো আলোচনা আমি বুঝতেছি আর করে লাভ নাই। মানসুর ভাই, আমি প্রশ্নের অ্যান্সারগুলো এখনো পেলাম না। আমি যে প্রশ্নটা করছিলাম আমি আবার একটু রিপিট করতেছি, এরপরে আপনার উপরে ছেড়ে দিব, আপনি জাস্ট আমাকে অ্যান্সারগুলো নিয়ে দিবেন। আমার 1 নম্বর প্রশ্ন, এই টেম্পোরাল কজেশন কোনো লজিক্যাল কন্ট্রাডিকশন ফলো করে কিনা। 2 নম্বরে আমি যেটা বলছিলাম যে উনি বারবার হচ্ছে যে ওনার যে এক্সপেরিয়েন্স সেটার উপরে বেস করে উনি প্রত্যেক পসিবল ওয়ার্ল্ডে একটা নলেজ ক্লেম করতেছে। এখানে একটা নন সিকিউরিটি ফ্যালাসি হচ্ছে এবং ক্যাটাগরি মিস্টেক ফ্যালাসি হচ্ছে, দুইটা ফ্যালাসি উনি একসাথে করতেছে, উনি এগুলার কোনো খণ্ডন করতেছে না। তারপর হচ্ছে যে আমি তো এটা দাবি করি না এবং উনি নতুন করে আরো কিছু দাবি করছে, প্রশ্নগুলো রাখতেছি। প্রথম কথা হচ্ছে যে এই বিষয়ে স্কেপটিক থাকলে কেন ওয়ার্ল্ড ভিউ থাকবে না, এটা উনি আমাদেরকে ব্যাখ্যা করে নাই যে কেন নেসেসারিলি মানুষকে হয় এই আপনার হচ্ছে যে ক্রিয়েশন এক্স নিয়ে হলো অথবা ক্রিয়েশন এক্স ম্যাটারিকে গ্রহণ করতেই হবে, কেন এখানে স্কেপটিক থাকা যাবে না, এটার পক্ষে কোনো রিজনিং উনি দেখাতে পারে নাই। কারণ এখানে আসলে রিজনিং দেখানোর কিছু নাই, উনি আসলে কিছু দেখাতে পারবে না। এর কারণ হচ্ছে যে গড তিনি প্রত্যেক পসিবল ওয়ার্ল্ডে ইউনিভার্সকে ক্রিয়েট করতে পারেন, সুতরাং ওনাকে দেখাতে হবে এখানে কেন কোন ইম্পসিবিলিটিটা আছে। তার আগে আমার ওই প্রশ্নের উত্তরটা যে এই টেম্পোরাল কজেশনটা কেন আপনার লজিক্যাল কন্ট্রাডিকশন মেক করে, উনি এখনো এটা দেখাতে পারতেছেন না। এরপর হচ্ছে যে ওনাকে জিজ্ঞেস করছেন প্রিন্সিপাল অফ পিইসি ইট সিমস টু বি ট্রু, এটা হলেই কোনো একটা আর্গুমেন্টের প্রেমিস
নেসেসারিলি সাউন্ড হয়ে যায়, নেসেসারি ট্রু হয়ে যায়, কোন ফিলোসফার দুনিয়ার কোন ফিলোসফার এটা বলছে, দুনিয়ার কোন একাডেমিক জার্নালে এরকম একটা পেপার আছে, আমরা ওনার থেকে দেখতে চাইছি, বাট আমরা এখন পর্যন্ত দেখতে পাইনি। আমরা খুবই হতাশ হয়েছি। আমরা দেখতেছি যে নাস্তিকরা যারা অনেক বড় বড় গলায় কথা বলে, তারা নাকি অনেক ফিলোসফি জানে, অনেক পড়াশোনা করে, যুক্তি তথ্য প্রমাণ নিয়ে কথা বলে, বাট আমরা এখানে কোনো না পাচ্ছি যুক্তি, না পাচ্ছি তথ্য, না পাচ্ছি প্রমাণ, বরং আমরা পাচ্ছি ফেলাসি, আমরা পাচ্ছি কিছু প্রিসাপোজিশন যেটার উপরে বেস করে ওনারা একের পর এক আর্গুমেন্ট করেই যাচ্ছে। কিন্তু সেই আর্গুমেন্টের যখন আর্গুমেন্ট, এটা একেবারে বেসিক পড়াশোনা, এটা নিয়ে আমরা অনেক আগে আলোচনা করে আসলাম, মাসুদ ভাই আপনার হয়তো মনে আছে, যে একটা আর্গুমেন্ট কিভাবে খণ্ডন করতে হয় এবং একটা আর্গুমেন্ট যিনি দেয় তার কি কি কাজ, আমরা আবার দেখাবো, ওগুলো কোনো সমস্যা নাই। এরপরে আমরা সেখানে যাব, যেহেতু আলোচনা তো এক জায়গার পরে থাকতে পারে না, এরপর আমরা সেখানে যাবো যে একটা আর্গুমেন্টকে ফুলফিল করতে হলে আমাদেরকে কি কি দিতে হবে। তো আমরা নাস্তিকদের থেকে তাদের যে আর্গুমেন্ট, সেটার পক্ষে আমরা কোনো যুক্তি পাচ্ছি না, কোনো তথ্য পাচ্ছি না, কোনো প্রমাণ পাচ্ছি না। আমি আবারও রনিন দাসের কাছে অনুরোধ করবো, রনিন দাস দয়া করে আপনার দেওয়া প্রেমিসগুলো সপক্ষে কেন এটা আপনার কি সাউন্ড, সেটার পক্ষে আমাদেরকে যুক্তি তথ্য প্রমাণ দিয়ে সহযোগিতা করুন। এরপর হচ্ছে যে আপনি আমাদেরকে দেখাবেন প্রিন্সিপাল অফ পিসির পক্ষে একটা রিসার্চ পেপার অথবা কোন একজন ফিলোসফারের একটা কথা, যে যিনি বলছে যে এটা যদি হয়, মনে হয় কারো, ইট সিমস টু বি ট্রু, দেন ইট নেসেসারি ট্রু। এখন কি আমি বলবো? আমার মনে হয় শান্ত ভাইয়ের এখানে একটু কানেকশনের প্রবলেম হচ্ছে, দেখি উনি আছেন কিনা আমাদের সাথে। শান্ত ভাই, আপনি কি শুনতে পাচ্ছেন আমাদেরকে? মনে হয় উনি একটু কানেকশন প্রবলেম হচ্ছে, ওনাকে আমরা একটু সময় দিচ্ছি। আপনি কিন্তু আপনার স্ক্রিনটা কিন্তু ফ্রোজেন হয়ে গেছে শান্ত ভাই। আপনার ভিডিওটা একটু অফ করে দেখেন তো, এখানে একটু ব্যান্ডউইথের কারণে কানেকশনটা একটু স্ট্রং হয় কিনা। শান্ত ভাইকে তো আমরা শুনতে পাচ্ছি না, বরং আপনার একটা ফ্রোজেন স্ক্রিন দেখতে পাচ্ছি এখানে। আপনার কানেকশনটা, হ্যাঁ উনি চলে গেছে। আচ্ছা ঠিক আছে, উনি আসুক। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন নাতিক ভাই, আসিফ মেহেদী ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের কি অবস্থা? হ্যাঁ আলহামদুলিল্লাহ। আমরা রনি ভাইয়ের কাছ থেকে শুনবো। রনি ভাই, আমরা কিন্তু এখানে প্রসঙ্গ অন্যদিকে টেনে নিচ্ছি না, শুধুমাত্র এটা কৌশলাদি বিনিময় করছি এখানে। আমরা শান্ত ভাই যখনই আবার ফিরে আসবেন, আমরা আবার পুনরায় শুরু করবো ইনশাল্লাহ। জাস্ট এখানে একটু মনে কানেকশনের প্রবলেম হচ্ছে, কোনো সমস্যা নেই। আর যদি ওনার সমস্যা হয়ে থাকে, আমাদের আতিক ভাই তো আছেনই, উনি কন্টিনিউ করতে পারেন, সেটা কোনো ব্যাপার না। রনিন দাস, আপনাকে উনি 3টা প্রশ্ন করেছিলেন ওই কারণেই, যে ওই প্রশ্নগুলো কিন্তু এখানে অত্যন্ত যুক্তিযুক্ত ওই কারণে, যেহেতু আপনি একটা ফর্মুলেশন নিয়ে এসেছেন এখানে, একটা আর্গুমেন্ট, যে আর্গুমেন্ট দিয়ে আপনি প্রমাণ করতে চাচ্ছেন যুক্তির মাধ্যমে যে গড এক্সিস্ট করে না, যে প্রেমিসগুলো আপনি এখানে আনলেন, ওই প্রেমিসের সপক্ষে আপনার যে সাপোর্টিভ যে এলিমেন্টস যেগুলো, এগুলো তো আপনি শুধু উইলিয়াম লেন ক্রেগ কি বলেছেন এটা তো বললে হবে না। আপনি এই যে স্বতঃসিদ্ধভাবে যে ইন্ট্রিনসিকলি এই প্রেমিসগুলো যে সঠিক কিনা, তার পিছনে তো আপনাকে কিছু যুক্তি দেখাতে হবে। বিপক্ষের আমি যুক্তি খণ্ডন সেটা করে দেখাইছি মনসুর ভাই। হয়ে যাবে না। যেমন ওই যে আমি সেটা দেখাইছি, যেমন আমি যেটা বলছি যে ফেনোমেনাল কনজারভেটিজম এটা একটা জাস্টিফিকেশনের থিওরি। তো আমার প্রেমিসটা জাস্টিফাইড হয় যতক্ষণ পর্যন্ত উনি কোনো ডিফিট আসো না করতেছেন। আর উনি যে ফেলাসির কথা বলতেছেন, ফেলাসিটা এই যে বলতেছি, ফেনোমেনাল কনভার্সেটিভিজমটা, যেমন আমার কাছে মনে হচ্ছে যে আপনি একজন এই 5 ফুট আপনার উচ্চতা, আমার কাছে মনে হয় সিমিংলি। তো এই মনে হওয়াটাই কি এটা কি সত্য বলে প্রমাণ হয়ে যায়? 5 ফুট আপনার কাছে মনে হচ্ছে না, এটা সিমিংস এইভাবে না। সিমিংস হলো আপনাকে একটা দেখতে হবে যে কতজন মানুষ এটা সিম করতেছে। যেমন এক্সটার্নাল ওয়ার্ল্ড এর ক্ষেত্রে আমরা না, দেখি আমি যে যত আপনি রনিন external দাসকে world দেখেছি feel সবাই করতেছেন কিন্তু না। 5 ফুটের মতো মনে হয়েছে আমার কাছে। সব রনিন দাসটা এরকম। আমি এই অবজারভেশন থেকে আমি সিমিংলি ট্রু আমি মনে করছি, আমি এটা কি একটা নলেজ ক্লেম করতে পারবো যে আপনি যে রনিন দাস এখন আমাদের সঙ্গে আলোচনা করছেন, আপনি উচ্চতায় 5 ফুট, সেটা কি এটা লজিক্যালি সেটা ফলো করে নেসেসারিলি? না, না, এটা যদি আপনার কাছে কোনো ডিফিটার না থাকে, আপনার পার্সোনালি কোনো ডিফিটার আপনি মেক করতে পারতেছেন না 5 ফুটের এগেইনস্টে, বা অন্য কেউ এসে আপনাকে ডিফিটার শো করতে পারতেছেন না, তাহলে যত সময় পর্যন্ত ডিফিটার শো না করা যাচ্ছে, আপনি জাস্টিফাইড, এটা নেসেসারিলি ট্রু বলা হচ্ছে না, আপনি জাস্টিফাইড বলা হচ্ছে যে এটা আপনি বিলিভ করতে পারেন, এটা একটা জাস্টিফাইড পজিশন। আর উনি যেটা বলতেছেন যে এখানে ফেলাসি মেক করা হচ্ছে, আচ্ছা উনার সম্পর্কে কি আমি আলোচনা করবো, কারণ উনি যেহেতু স্টেজে নাই।
না, না, উনার সম্পর্কে উনি আসলে আলোচনা করবেন। আমাদের দর্শক শ্রোতাদের জন্য আপনি এটা পরিষ্কার করে দেখান যে, এই যে আমি যদি দেখি এখানে যে ফ্ল্যাট কোন বস্তু, এই ফ্ল্যাট বস্তু দেখলে কি আমার কাছে মনে হবে যে আসলে কার্ভড স্পেস আমি বলতে উদাহরণ কোনো দিচ্ছি কিছু আমি নেই? উদাহরণ দিচ্ছি এভাবে উদাহরণ দেওয়া হয় না ফেনোমেনাল কনজারভেটিজমের ক্ষেত্রে কিছু উদাহরণ এক্সট্রা উদাহরণ দেওয়া হয় আমি আপনাকে বলি যে ডু ইউ বিলিভ দ্য এক্সটার্নাল ওয়ার্ল্ড মিস্টার মনসুর ভাই আপনি কি মনে করেন এক্সটার্নাল ওয়ার্ল্ড এক্সিস্ট করে হ্যাঁ, এক্সিস্ট করে। হাউ ডু ইউ নো দ্যাট হুম? হাউ ডু ইউ হাউ নো ডু আই দ্যাট নো? আচ্ছা, আমি কার সঙ্গে আলোচনা করছি এখন? আপনার সঙ্গে এক্সটার্নালি আমার মাইন্ড থেকে, নাকি আমার মাইন্ডের মধ্যে আপনি আছেন? হাউ ডু ইউ নো আপনি আলোচনা করতেছেন আচ্ছা, তাহলে আপনার সঙ্গে আমি আলোচনা করছি না, হ্যাঁ? তাহলে তো আপনাকে আমি বিদায় দিতে পারি এই মুহূর্তে, তাই না? যেমন আপনাকে আমি যদি ব্যাকস্টেজে সরে নিলাম, কেমন লাগবে এখন? আপনি নিজেই সেটা প্রমাণ করবেন যে আপনি এক্সটার্নালি এক্সিস্ট করেন, তাই না? এভাবেই এটা প্রমাণ করা যায় যে আপনি অবশ্যই আছেন এক্সটার্নালি। কারণ আপনি আমার সঙ্গে আলোচনা করতে পারছিলেন না, এখন পারছেন। ভেরিয়াস ওয়েতে আপনি যে এক্সটার্নালি এক্সিস্ট করেন সেটা আমরা প্রমাণ করতে পারি। না না এই সবকিছু আপনার ওয়ার্কিংস অফ ইওর মাইন্ড এতক্ষণ যা হুম, করলেন সবকিছু আপনার ওয়ার্কিংস অফ ইওর মাইন্ড এখন হুম। প্রমাণ করেন যে এক্সটার্নাল ওয়ার্ল্ড এক্সিস্ট করে হ্যাঁ, আচ্ছা, আমি প্রমাণ করি। দেখেন, এই মুহূর্তে দেখেন আমার ওয়ার্কিংস অফ মাইন্ড কি করে দেখেন আপনাকে সরিয়ে দিচ্ছে। তা আমার মাইন্ডে তো এরকম হয়। তাহলে তো এই তো শেষ। আতিক ভাই কেমন আছেন? ভালো আছেন আপনি? হুম, আসিফ মেহেদী ভাই? এইটা আমার মাইন্ডের মধ্যে ছিল। রনিন দা তো আসলে তো এক্সটার্নাল এক্সিস্ট করে না। আমি তো দুঃস্বপ্ন দেখেছিলাম। এই মুহূর্তে আমি সজাগ হলাম। উনি তো আসলে এক্সিস্ট করে না। শান্ত ভাই যখন আসবে উনাদেরকে নিয়ে আসবো। আমি দর্শক শ্রোতাদেরকে বলছি। এটা জাস্ট একটা এক্সপেরিমেন্ট দেখাচ্ছি এখানে। রিয়ালিস্টিক ওয়ার্ল্ড এ যারা এরকম হাইপার স্কেপটিক এর পজিশন নেন, যে রনিন দাস তো আসলে আমার মনের মধ্যে একটা ধারণা ছিল। আমি আমার মন থেকে সরিয়ে ফেলেছি। নাই, উনি চলে গেছে। উনি তো আসলে রিয়েলি নেই। উনি তো নিজেই প্রমাণ করতে পারবে না। কারণ এটা যেহেতু আমার মনের মধ্যে সেটা উনি এক্সিস্ট করেন, সুতরাং এটা তো উনি আচ্ছা মনসুর ভাই, সরি টু ইন্টারাপ্ট। বেসিক্যালি শান্ত ভাইয়ের কারেন্ট চলে গেছিল, উনি আমাকে কল দিল মাত্র। উনি চলে আসবে। উনি কারেন্ট চলে আসছে, তো চলে আসবে এখন। জি, হ্যাঁ, ঠিক আছে। আমাদের রনিন্দা তো আমাদের আমার মনের মধ্যে যদি থেকে থাকে, ওনাকে আবার আমার মন থেকে জাগ্রত করে নিয়ে আসতে পারি একটু পরে। কিন্তু এটা তো এক্সটার্নাল ওয়ার্ল্ড এ তো না, এটা রিয়েলি না। এইজন্য কিন্তু মনের মনে মধ্যে মনে ছিল, কথা বলছে না এখন। চলে গেছে। হুম? এখন তো কথা শুনতেছি না, মন তো আমার অ্যাক্টিভ, বাট আমি তো তার কথা শুনতে পারতেছি না। না, উনি তো আমার মনে ছিল। আমার মনের মধ্যে ছিল, উনি তো চলে গেছে। উনার তো ছিল আর কোনো ছিল, এখন নাই। ভাই, এটা প্রমাণ হলো তো, এটা তো উনি প্রমাণ করলেন, হ্যাঁ, তাই না? ঠিক আছে, তাইলে উনার জি। কথাই সব ঠিক আছে। কিন্তু উনার কাছে কেমন লাগবে এখন যে উনি আসলে রিয়েল কিনা? হ্যাঁ, এইজন্য আমরা বলি এই ধরনের যে হাইপার স্কেপটিক্যাল যারা আলোচনা করে থাকেন, তারা এই ধরনের যে আলোচনার বিষয়টা নিয়ে আসেন, এটা আসলে যে ইন দ্য রিয়াল ওয়ার্ল্ড এটা একটা হাস্যকর ব্যাপার। যে আমি শুধু এক্সিস্ট করি আর কেউ এক্সিস্ট করে না, রিয়াল ওয়ার্ল্ড এক্সিস্ট করে না। কারণ আপনার কেমন লাগলো রনিন ভাই? যদি আপনি এক্সিস্ট করেন না আমার মনের বাহির থেকে, তাহলে তো আপনি কোন কিছু ফিল করবেন না। আমি সেটা ফিল করব, আপনি ফিল করবেন না। কেমন লেগেছিল আপনি এই ব্যাক স্টেজে ছিলেন এতক্ষণ? আমার মনকে জিজ্ঞেস করছি না। আমি স্ক্রিনে যিনি আছেন উনাকে জিজ্ঞেস করছি। এক্সটার্নালি যিনি আছেন। হ্যাঁ, শান্ত ভাই চলে এসেছে। ঠিক আছে। এখন আপনারা কন্টিনিউ করতে পারেন। আম ইন দি জি, জি ইন ভাই। দি হোল ওয়ার্ল্ড। হ্যাঁ, চলে গেছিল অনেক। ভাই আমার এখানে ইলেকট্রিসিটি চলে গেছিল। আচ্ছা, উনি আবার চলে গেছে না, হয়তো। আমার এখন যেহেতু উনি আমার মনেই মধ্যে ছিলেন, রনিন দাস চলেই গেছেন আমার মন থেকে। আমার মনের মধ্যে আবার উনাকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। কিন্তু এটা করার জন্য আমরা অনুরোধ করব আমাদের আকবর উল আজিম যিনি আছেন, উনাকে একটু ফোন করে দেখান তো উনার কি সমস্যা হলো? উনার কি আবার কারেন্ট চলে গেল? না না ওনার সমস্যা হয়েছে না। আমি আমি তো ধরেন ফিলোসফিতে দুর্বল। কোথায় আমাদের এই রনিন দাস চলে গেলেন? আমার আসবে হয়তো। প্রশ্ন এখানে, ওকে। উনার কি কোনো নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? আমাদের আকবরুল আজিম, আপনি প্রাইভেট চ্যাটে বলতে পারেন, দেখতে পারেন যে উনার সমস্যা কি কন্টিনিউ করবে নাকি উনি আবারও আসবেন আমাদের সাথে। উনি যদি না আসেন, পরবর্তীতে উনার সঙ্গে আমরা আলোচনা করতে পারি। শান্ত ভাই, এটা কি আপনি কি ফেয়ার মনে করেন উনার সঙ্গে? যেহেতু উনি নিজ থেকেই চলে গেছেন, আমাদের রনিন ইয়া দাস। ভাই, মানসুর ভাই, হুম। আমাদের আকবর ভাই কি চলে গেছে? না, উনি আছেন। উনি আমাদের উনি আমার ঘুমের মধ্যে ছিলেন তো এইজন্য একটু উনাকে সরিয়ে নিয়েছি। ব্যাকস্টেজে আছেন। হ্যাঁ, আমাদের আকবর ভাই যেমন আমার কারেন্ট চলে যাওয়ার হ্যাঁ, সাথে সাথেই কিন্তু আমি আমাদের বুঝতে আসিফ পারছি। ভাইকে কল করছি, আমাদের হাফিজ ভাইকে কল করছি। হ্যাঁ, হুম, আমি আসিফ ভাইকে কল দিয়ে বলতেছি, ভাই আমার দ্রুত এমবি রিচার্জ দেন, আমি যাতে মোবাইল থেকে যুক্ত হতে পারি। সাথে সাথে আমার কারেন্ট চলে আসছে। তো হুম, রনিন দাসের যদি কোনো সমস্যা থাকে সে নিশ্চয়ই আমাদের আকবর ভাইকে কল করে বলবে, ঠিক আছে। অথবা আমাদের আকবর ভাই কল করে একটু হচ্ছে যে আমাদের রনিন দাসকে জিজ্ঞেস করুক যে আসলে কোনো সমস্যা নাকি সে চলে গিয়েছে। জি।
আমার মনে হয় সমস্যা হতে পারে। এইজন্য বলছি যে যদি উনি আবার আসে, আপনি কি আবার এসে সেটা কন্টিনিউ করবেন আপনারা? আপনি কি এখানে রাজি আছেন অবশ্যই, হ্যাঁ, কিনা? আমি আশা করা কন্টিনিউ যায়। করছি। ওই যে রনিন দাস থেকে চলে গেছে, তো আমরা তো ভাবছিলাম তার আসলে ইলেকট্রিসিটিতে সমস্যা ছিল। বাট উনাকে আমরা শোনাইনি। উনি নিজে থেকে হ্যাঁ, চলে গেছেন। এখন হচ্ছে যে আমি একটু দেখাই আপনাদেরকে, একটু দাঁড়ান। আ সে হচ্ছে যে একটা ইয়াতে, দাঁড়ান আমি একটু দেখাচ্ছি। আমি স্ক্রিনটা একটু শেয়ার করতেছি। দেখেন সে এখন আমাদের আশা কাছে করছি বিদায় না গিয়ে কি উনি অন্য কোথাও উনি কিছু করতে যাচ্ছেন নাকি? হ্যাঁ, এই যে এখানে দেখেন, আমার স্ক্রিনটা একটু এলাও করে দেন। দেখেন এই যে ওর একটা গ্রুপ আছে, সেখানে আমি রনিন দাস করে পালাই গেছে কেন? এই যে সে এখানে মেসেজ দিছে মি মারছে দাদা। তার মানে তার আসলে কোনো নেটওয়ার্কে সমস্যা না, কোনো ইলেকট্রিসিটিতে সমস্যা না। সমস্যাটা আসলে সে চলে গেছে ভয়ে। বুঝতে পারছেন? নাহলে সেই এই একটু মেসেঞ্জারে কেন আমরা হস্নুজ্জানে আমরা উনাকে একটু চ্যারিটেবলি একটু এই সুযোগটা দেব যে হয়তো কোনো নেটওয়ার্কের সমস্যা ছিল এই মুহূর্তে ঠিক হয়ে গেছে। কিন্তু এখন উনি আসতে চাচ্ছেন না যে কোনো কারণে। হয়তো পরবর্তীতে আমাদের সঙ্গে আসবেন। আসলে এই কন্টিনিউ আচ্ছা। করা যাবে আমাদের এই ডিসকাশনটা। ঠিক আছে? আমরা হস্নুজ্জান আমরা বলছি এখানে যে সেটাই। আমরা একটু ভালোভাবে দেখছি যে কোনো একটা অভিযোগ কোনো একটা কি বলে একটা রিজন আমরা স খুঁজছি উনার তা ভালোর জন্য। যে উনার হয়তো মোবাইল চার্জ শেষ হয়ে গেছে, উনার কারেন্ট চলে গেছে এরকম হতে পারে। কোনো সমস্যা নেই। আমরা কোনো কিছু বলব বেনিফিটস না অফ তো। ডাউট টা তার পক্ষেই থাকুক। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আ সমস্যা নেই। বেনিফিট দাও তারপর হোক। আমরা শুধু এটা প্রত্যাশা আছে আমাদের যে পরবর্তী কোনো এক সময়ে আমাদের দেওয়া ওই যে এসে উনি এটা ডিসকাশনটা কন্টিনিউ করবেন এবং দেখাবেন যেহেতু আমরা এটা অলরেডি এটা কেন এটা সাউন্ড না আমরা বলে দিয়েছি সে সেটা তিনি যুক্তির মাধ্যমে খণ্ডন করে দেখাবেন যে আসলেই উনার আর্গুমেন্টটা আসলে ভ্যালিড তো ভ্যালিড একই সাথে জি। সাউন্ডও আছে। আমরা একটু তাহলে এই তার এই যে ডিসকাশন গুলা আমরা একটু চ্যাট জিপিটি থেকে একটু জাস্ট একটু রিভিউ দিয়ে আসি মানসুর ভাই। হুম, হুম। জাস্ট চ্যাট জিপিটি তো আমরা টাকা খাওয়াই নাই ভাই। তো সে কি বলে আমরা একটু দেখে আসি। আচ্ছা আসেন আমরা একেবারে শুরু থেকেই শুরু করি। আশা করছি আমার লেখাগুলা খুব স্পষ্ট দেখা যাচ্ছে। যারা মোবাইল থেকে দেখছেন তারা হচ্ছে যে দেখতেছেন। আচ্ছা। তো এই বিষয়গুলো নিয়ে আসলে তার হচ্ছে যে আগে আমরা আমরা আলোচনা করব এখানে। আমাদের একজন ভাই যুক্ত হয়েছেন স্কেপ মনে হয়। আম আপনি আমাদের সঙ্গে থাকুন, আলোচনাটা একটু শুনুন, তারপরে আপনার কাছে আসছি। ঠিক আছে স্কেপ ভাই? আপনি বারবার চলে যাচ্ছেন না, আপনি একটু দেখুন আমরা কি আলোচনা করছি, তারপর আপনার কাছে আসছি ইনশাআল্লাহ। আচ্ছা। হ্যাঁ, তো এখানে দেখেন আমি ১ম ChatGPT কে প্রশ্ন করছি যে একটা আর্গুমেন্ট যদি স্ট্রাকচার সঠিক হয় তাহলে কি সাউন্ড হয়ে যায়? কেউ যদি বলে তার প্রেমিস সিমস টু বি ট্রু, তাই তার আর্গুমেন্ট ভ্যালিড এবং সাউন্ড, এই দাবিগুলি কতটুকু সত্য? যে ব্যক্তি এমন কথাগুলো বলে তার ফিলোসফির জ্ঞান কতটুকু বলে মনে করো? আসেন এটা নিয়ে আমরা মনসুর ভাই ১ম এ ওই যে ইফ দেয়ার ইজ ক্লাস দেন ইউনিভার্স ইজ ইটারনাল এই আর্গুমেন্ট যখন দিছিল তখনও আমরা এই বিষয়গুলো নিয়ে ডিসকাস করছিলাম যে একটা আর্গুমেন্ট কখন আসলে সাউন্ড হয়। রনিনদের যদি সেখান থেকে কিছু শিখতো তাহলে আজ তার এই অবস্থা হতো না। একটু তো শিখতে পারতো চাইলে সে। যাই হোক। তো দেখেন এখানে ChatGPT খুব সুন্দর করে বলে দিয়েছে যে কথাগুলো আমি বলছি সেটাই যে ভ্যালিড আর্গুমেন্ট। একটা আর্গুমেন্ট ভ্যালিড তখনই হয় যখন প্রেমিস সত্য হলে কনক্লুশন অবশ্যই সত্য হবে। অর্থাৎ ভ্যালিডিটি হচ্ছে স্ট্রাকচার বা লজিক্যাল ফর্মের ব্যাপার। ওই যে সেই যে এখানে যে আপনার হচ্ছে যে এমটি দিল ওইটা স্ট্রাকচারটা ফলো করছে এবং আমি তাকে বলছি যে আপনার আর্গুমেন্টটা স্ট্রাকচার ঠিক আছে কিন্তু এটার সাউন্ডনেস প্রমাণ হয় না এবং সেখানে বলেছে দেখেন ভ্যালিডিটি মানে সত্য প্রেমিস থেকে মিথ্যা কনক্লুশন বের হওয়া অসম্ভব। তো এই কারণে ১ম এ তাকে প্রেমিস গুলোকে কি করতে হবে? সত্য প্রমাণ করতে হবে। এবার আসেন এই যে সাউন্ড, এই সাউন্ড প্রমাণ করতে হবে। সত্য মানে সাউন্ড। আসেন সাউন্ড মানে কি আমরা একটু দেখি। সত্য ও যৌক্তিকভাবে শক্তিশালী। দেখেন একটা আর্গুমেন্ট সাউন্ড হতে হলে দুটি সত্য পূরণ করতে হয়। একটা হচ্ছে আর্গুমেন্ট মাস্ট বি ভ্যালিড যেটা হচ্ছে যে ১ম এ এই যে স্ট্রাকচারটা। তো এই স্ট্রাকচার হচ্ছে যে ১ম এ হচ্ছে ভ্যালিড হতে হবে এবং অল দ্য প্রেমিস আর অ্যাকচুয়ালি ট্রু। এই যে এই লাইনটা রনিন দাস থেকে আমরা বারবার চাচ্ছিলাম যে ভাই আপনি যে বলতেছেন এটা সত্য, এটা সত্যতার প্রমাণটা আমাদেরকে দেন। বাট সে এটা দিচ্ছিল না কোনোভাবেই। বাট আর্গুমেন্ট ভ্যালিড ওটা নিয়ে কোনো সমস্যা নাই। বাট একটা আর্গুমেন্ট ভ্যালিড হলে সেটাকে সত্য ধরে না। দেখেন এখানে সে একটা আরো কিছু উদাহরণে দিবে। যেমন এই যে এখানে দেখেন এখন তোমার প্রশ্নের উত্তরে যাই। একটা আর্গুমেন্ট যদি স্ট্রাকচার সঠিক হয় তাহলে কি তা সাউন্ড হয়ে যায়? না, একদমই না। স্ট্রাকচার সঠিক অর্থাৎ ভ্যালিড হলেও সাউন্ড হয় না। কারণ সাউন্ড হতে হলে প্রেমিসের সত্যতা প্রমাণিত হতে হবে। আসেন এবারে সে একটা উদাহরণ দিচ্ছে এখানে দেখেন। সব বিড়াল উঠতে পারে, মিনা একটা বিড়াল, মিনা উঠতে পারে। এই আর্গুমেন্টটা কি? স্ট্রাকচারটা সঠিক এটার। কিন্তু এই আর্গুমেন্টটা সাউন্ড না। কারণ এই আর্গুমেন্টের মানে যে কনটেক্সট আমরা মিলতেছে না। মানে রিয়ালিটির সাথে এটা ম্যাচ করতেছে না। বা এই যে প্রেমিস গুলো সত্য না। সে কারণে এই আর্গুমেন্টটা ভ্যালিড কিন্তু সাউন্ড না। তাই এই আর্গুমেন্টটাকে আমরা হচ্ছে যে একটা যৌক্তিক আর্গুমেন্ট বা এটাকে আসলে আমরা মানে রিজনেবল বলতে পারি না।
তো এখানে দেখেন যেহেতু এখানে কি বলতেছে দেখেন, আবার এখানে প্রথম লাইনে তো একটা ভুল আছে যে সব বিড়াল উঠতে পারে, তো বিড়াল তো আসলে উড়ে না, মিনাও তো একটা বিড়াল হয় না, তাই না? অনেকগুলো বলতে সে এখানে বলতেছে কি যেহেতু প্রেমিস ওয়ান মিথ্যা তাই এটা ভ্যালিড বাট নট সাউন্ড। তার মানে আর্গুমেন্ট ভুল হলেও সেটা ভ্যালিড হতে পারে। ওকে, ঘটনা শান্ত ভাই, আচ্ছা আসেন, তো এখানে দ্বিতীয় অংশ আসি। আমি ওর প্রশ্ন করছিলাম যে কেউ যদি বলে তার প্রেমিস সিমস টু বি ট্রু, তাই তার আর্গুমেন্ট ভ্যালিড এবং সাউন্ড, এই কথার মধ্যে দুটি বড় ভুল আছে। দেখেন রনিন্দার যে জায়গাগুলোতে ভুল করছে, চ্যাট জিপিটি বলে দিচ্ছে রনিন্দার কি কি জানে না। দেখেন ভ্যালিডিটি নিয়ে ভুল ধারণা। ভ্যালিডিটি প্রেমিসের ট্রুথ নয়, বরং লজিক্যাল কানেকশনের উপর নির্ভর করে। প্রেমিস সিমস ট্রু বললেই আর্গুমেন্ট ভ্যালিড হয় না। রনিন্দাস একটু শিখেন। তারপর কি হচ্ছে দেখেন, সাউন্ডনেস নিয়ে ভুল ব্যবহার। সিমস ট্রু মানে এপিস্টেমিক প্রবাবিলিটি, মানে আমি তাকে বলছিলাম যে ভাই সিমস ট্রু আপনি আপনার কাছে মনে হচ্ছে, আবার তাকে ওই যে সে যে বলতেছিল যে ভাই সবকিছু আমরা টাইমের মধ্যে দেখি, এই কারণে হচ্ছে যে টাইমের বাইরে কোনো কিছু হতে পারে না। এই যে তাকে প্রশ্ন করছিলাম বারবার যে ভাই আপনি বলেন এটা লজিক্যাল কোনো কন্ট্রাডিকশন আছে কিনা, এই প্রশ্নের উত্তর সে এই কারণে দিচ্ছিল না, কারণ এই প্রশ্নের উত্তর দিলেই সে কি তার পুরো আর্গুমেন্টটা ওখানে ভেঙে যাবে। কারণ তার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে সে যখন হচ্ছে যে আরেকটা পসিবল ওয়ার্ল্ডে কোনো একটা নলেজ ক্লেম করবে, তখনই সেখানে হচ্ছে যে আপনার দুইটা ফেলাসি একেবারে প্রথম ঘটে, সেটা হচ্ছে একটা হচ্ছে নন সিকিউর, একটা হচ্ছে ক্যাটাগরি মিস্টেক ফেলাসি, এবং এখানে ফলস অ্যানালজি। আমি তো তাকে বলছিলাম আমি আরো অনেকগুলো দেখাতে পারি, তাহলে তিনটে এখন আমি বলে দিচ্ছি, ক্যাটাগরি মিস্টেক ফেলাসি, নন সিকিউর ফেলাসি, ফলস অ্যানালজি। এরপর আসেন, তো সাউন্ডনেস নিয়ে ভুল ধারণা এটা দেখালেমি, তাহলে এমন ব্যক্তি সম্পর্কে কি বলা যায়? দেখেন চ্যাট জিপিটি বলে দিচ্ছে তাকে নিয়ে তিনটি পর্যবেক্ষণ করা যায়। এক, সে ভ্যালিডিটি ও সাউন্ডনেস এর মধ্যে পার্থক্য বোঝে না। দুই, সে সম্ভবত ডিডাকটিভ এবং ইন্ডাকটিভ রিজনিং এর পার্থক্য পুরোপুরি আয়ত্ত করেনি। দেখেন আরেকটা মানে বড় পয়েন্ট, এগুলো নিয়ে আসলে এখন সে যদি থাকতো আমরা ধরতাম এগুলো নিয়ে। সেই আর্গুমেন্ট সে ডিডাকটিভ, কিন্তু সেই আর্গুমেন্টের রিজনিংটা দিচ্ছে ইন্ডাকটিভ। কিভাবে? সে বলতেছে কি যে আমি এখানে কথা বলতেছি এটা টাইম সাপেক্ষ, দর্শকরা কমেন্ট করতেছে এটা টাইম সাপেক্ষ, সবাই সবকিছু করতেছে টাইম সাপেক্ষ, সুতরাং এই টেম্পোরাল কজ থাকতে পারে না। কারণ এই টেম্পোরাল কজ থাকতে পারে না, এইটা সে কিসের উপরে বেস করে এই কনক্লুশনে পৌঁছেছে? ইন্ডাকটিভ রিজনের উপরে ভিত্তি করে, কিন্তু তার আর্গুমেন্টটা ছিল ডিডাকটিভ। এখানে আরেকটা আছে আপনার ক্যাটাগরি মিস্টেক ফেলাসি হয়েছে। এরপর আসেন, সো এটা সংক্ষেপে জাস্ট এটা দেখা নিচ্ছি, এটা না পড়ি। এরপর দেখেন আরেকটা প্রশ্ন করছি, আমি আরো স্পেসিফিক করে বলি, কোন প্রেমিস যদি ফেনোমেনাল কনজারভেটিজম হয়, তাহলে মানে প্রিন্সিপাল অফ পিসি যেটা, তাহলে কি প্রেমিস সাউন্ড হয়? মানে আমি একই কথা তো সে বলেই দিছে অলরেডি, বাট ওই শব্দটা একেবারে ওর বলা শব্দটাই সুযোগ এখানে দিছি যাতে করে তেনাবাজি করতে না পারে। তো দেখেন সে আমাকে বলতেছে কি, দেখেন যদি কোনো প্রেমিস এই যে পিসি ফেনোমেনাল কনজারভেটিজমের ভিত্তিতে গ্রহণ করা হয়, অর্থাৎ যেটা আমাকে সত্য বলে মনে হয় সেটি প্রাইমা ফেসিয়া যৌক্তিকভাবে বিশ্বাসযোগ্য, তাহলে কি সেই প্রেমিস সাউন্ড বলে ধরে নেওয়া যায়? প্রথমে মনে রেখো, সাউন্ডনেস সমান হচ্ছে আর্গুমেন্ট লজিক্যালি ভ্যালিড প্লাস প্রেমিস অবজেক্টিভলি ট্রু। এই অবজেক্টিভলি ট্রু মানে হচ্ছে বাস্তবে সেটি সত্য, শুধুমাত্র জাস্টিফাইড বিলিভ নয়। ওই যে আমি তাকে বলছিলাম যে ভাই এই যে আপনি যদি জ্ঞান তত্ত্বের আলোচনা যান যে একটা কখন একটা জিনিস নলেজ হয়, সেটাকে শুধুমাত্র জাস্টিফাইড হলে সেটাকে আমরা নলেজ বলতে পারি না, সেটাকে সত্য হতে হবে, জাস্টিফাইড হতে হবে, এবং সেখানেও সমস্যা আছে যার কারণে আমরা চলে যাই ওয়ারেন্টের মধ্যে। তার মানে আপনি সিমস টু বি ট্রু দিয়ে যদি আপনি বলেন এটা জাস্টিফাইড, ধরেন সে এটাকে এক্সিওম দাবি করলো, আমরা সেটা যে এক্সিওম না সেখানে আলোচনা না গিয়ে আমরা ধরে নিলাম এটা এক্সিওম, এরপরও তো সেটা সত্য প্রমাণ হয় না, কারণ সেটা তো শুধুমাত্র জাস্টিফাইড হলো, সেটা সত্য প্রমাণিত হয় নাই। কিন্তু আমরা যখন গডের ক্ষেত্রে এক্সিওম দাবি করি, সেখানে কিন্তু দেখবেন আমরা কিন্তু গডের ক্ষেত্রে, আমার বইতে এটা আমি করছি কিভাবে সেটা আল্লাহ তালার যেই ফিতরাতের যেই আপনার হচ্ছে যে মেথড, সেই মেথড কিভাবে এই প্ল্যান্টিং এর যেই আপনার হচ্ছে যে এটা কি বলে প্রপার ফাংশনালিজম, এটার সাথে ম্যাচ করে ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ যে রিফর্ম এপিস্টেমোলজি দিয়ে এটা দেখাইছেন, সেটা বিস্তারিত সেখানে আলোচনা করা আছে। তো সুতরাং এই দিক থেকেও তার আর্গুমেন্ট আসলে ভুল। তো এরপর আসা যাক এই যে পিসি আসলে কি বলে আমাদেরকে। তো এখানে যেটা বলতেছে, আমার কাছে মনে হয় পি সত্য, মানে পি সত্য, তাই আমি প্রাথমিকভাবে পি বিশ্বাস করার যৌক্তিক অধিকার রাখি। এখন আমার কাছে মনে হচ্ছে ভাই, বাট এটা তো সবার কাছে অবজেক্টিভলি ট্রুথ না, তাই না? এটা একটা এপিস্টেমিক জাস্টিফিকেশন দেয়, কিন্তু ট্রুথ জেনারেট করে না। এটাই তাকে আমরা বারবার বলতেছিলাম যে ভাই আপনার এই প্রেমিসগুলো কেন সত্য, ট্রুথনেস কি এটার সেটা দেখান। তো সুতরাং ফলাফল দিচ্ছি কি দেখেন, ফেনোমেনাল কনজারভেটিজম তোমাকে শুধু বলে তুমি প্রেমিস বিশ্বাস করতে যৌক্তিকভাবে ন্যায্য, কিন্তু এটা বলা নাই প্রেমিসটা বাস্তবে সত্য, তাই না? কারণ আমরা তো বাস্তবতা আমাকে দেখাতে হবে যে কেন এরকমটা সত্য। তো যাই হোক এটা দেখে নেন, আমরা এটা না পড়ি, পরবর্তীতে চলে যাই আমরা। এখানে দেখেন সে সুন্দর করে দিছে ফেনোমেনাল কনজারভেটিজম যে বিলিভের এপিস্টেমিক জাস্টিফিকেশন, কিন্তু অবজেক্টিভ ট্রুথ বা সাউন্ডনেস দেয় না। তো সাউন্ডনেস যদি না থাকে তাহলে তো সেই আর্গুমেন্টটাকে আমরা গ্রহণ করতে পারি না ভাই। এবং সাউন্ড আর্গুমেন্ট হতে হলে ভ্যালিড এবং প্লাস ট্রু প্রেমিস থাকতে হয়, শুধু জাস্টিফাইড বিলিভ নয়, মানে শুধুমাত্র এই যে পিসি থাকলেই হয় না। এরপর আসেন সংক্ষেপে সে বলে দিল, দেখে নেন এটা না পড়ি। তো
আবার তাকে প্রশ্ন করছি যে কেউ আসলে শুধুমাত্র একটা একটা দাবি করে সেটাকে বলতে পারে কিনা যে আচ্ছা কোনো কিছু যদি ফেনোমেনাল কনজারভেটিজম অনুসরণ করে তাহলে সেটা কেন ফেনোমেনাল কনজারভেটিজম ফলো করে তা কি দেখাতে হবে নাকি জাস্ট মুখে দাবি করে দিলে হবে? রনিন দাস তো দেখাতে পারে না এটা, সে শুধু বলেই যাচ্ছে যে এখানে সে পিসি ফলো করতেছে। বাট দেখেন চ্যাটজিপিটি আমাদের কি বলে, যদি কেউ বলে আমি ফেনোমেনাল কনজারভেটিজম অনুসারে এই বিশ্বাস বা প্রেমিস মেনে নিচ্ছি, তাহলে কি তাকে দেখাতে হবে কেন এটা ফেনোমেনাল কনজারভেটিজম অনুযায়ী জাস্টিফাইড, নাকি সে শুধু মুখে বললে যথেষ্ট? সংক্ষিপ্ত উত্তর, শুধু মুখে দাবি করলে যথেষ্ট নয়, তাকে দেখাতে হবে যে তার বিলিভ সত্যি ফেনোমেনাল কনজারভেটিজমের সত্য পূরণ করেছে। কেন সুতরাং প্রমাণের দায়িত্ব কিভাবে আসে? দেখানো যে সত্যি তার কাছে ইট সিমস দ্যাট ফি, এটা তাকে সত্যি সিমস দ্যাট ফি এটা দেখাতে হবে, মানে সে ওই প্রপোজিশনকে সত্য বলে অনুভব করছে। কেন মনে করছে? দেখানো যে সিমিং এর কোনো ডিভিটার নেই, প্রথমে তাকে দেখাতে হবে এটা কেন সত্য, তারপরে দেখাতে হবে যে এটার কোনো কি ডিভিটার নেই। তার ডিভিটার তো আমরা পরবর্তী স্টেপে পাবো, বাট সে প্রথম স্টেপ না দিয়ে সে বলে যে ভাই ডিভিটার দিচ্ছেন না আপনি। তো যাই হোক, এবং স্বীকার করা যে সে কেবল প্রাইমা ফেসি জাস্টিফিকেশন দাবি করছে, অ্যাবসলিউট ট্রুথ নয়, মানে একটা জাস্টিফিকেশন দিছে, বাট জাস্টিফিকেশন দিলে একটা আর্গুমেন্টটাকে আমরা এই সাউন্ড হিসেবে গ্রহণ করতে পারি না। সাউন্ড হিসেবে গ্রহণ করতে হলে সেখানে আমাদেরকে ট্রুথ কি সেটা দেখাতে হবে। তার মানে হচ্ছে যে দেখেন দর্শনের ভাষায় এটা হচ্ছে এমটি অ্যাপিল টু ইনটিউশন। দর্শনের ভাষায় এমটি অ্যাপিল টু ইনটিউশন মানে আমি ইনটিউশনের প্রতি একটা হচ্ছে কি খালি একটা ইয়ে করতেছি আর কি। এমটি মানে তো বুঝেন ফাঁকা। এরপর আসেন, এখানে আরো কিছু উদাহরণ দিচ্ছে, এগুলো দেখে নেন, আর এগুলো না পড়ি, দর্শকরা এগুলো দেখে নেবে। তো মুখে বলে যথেষ্ট, সে বলে দিচ্ছে না, কি করতে হবে? দেখাতে হবে ইট সিমস টু দ্যাট ফি জেনুইন এবং ডিভিটার ফ্রি। তাহলে দুইটা জিনিস দেখাতে হবে, এটা কেন আসলে জেনুইনলি এটা এক্সিস্ট। এইবার তার আর্গুমেন্ট আমরা দিলাম যে ইফ গড এক্সিস্ট দেন এই টেম্পোরাল পজিশন এক্সিস্ট, এই টেম্পোরাল পজিশন আপনার ডাজ নট এক্সিস্ট দেন গড ডাজ নট এক্সিস্ট। এই আর্গুমেন্ট কি ফেনোমেনাল কনজারভেটিজম ফলো করে? তখন সে বলে দিচ্ছে কি দেখেন যে এই যে এখানে দেখেন সে যে স্ট্রাকচারটা দিল সুন্দর করে, এই যে ডিরেক্টিভ মডাস এমটি মানে মডাস টলারেন্স এটা ফলো করছে। এই যে দেখেন সে বলে দিচ্ছে যেটা আমিও তাকে বলছি যে স্ট্রাকচার লজিক্যালি ভ্যালিড, তো প্রেমিস সত্য, তাহলে কনক্লুশন অবশ্যই সত্য হতে হবে, সুতরাং স্ট্রাকচার আছে কি ভ্যালিড। কিন্তু এখন এই 2 নাম্বার ধাপে দেখেন ফেনোমেনাল কনজারভেটিজম মানে পিসি এটা অনুসরণ করে না, এটা অনুসরণই করে না তার দাবিটা। এই আর্গুমেন্ট নিজে ফেনোমেনাল কনজারভেটিজম ফলো করে না, কারণ ফেনোমেনাল কনজারভেটিজম একটা এপিস্টেমিক জাস্টিফিকেশন প্রিন্সিপাল, আর এই আর্গুমেন্ট একটা লজিক্যাল ইনফারেন্স ফ্রম। তার মানে তাকে এপিস্টেমিক জাস্টিফিকেশন প্রিন্সিপাল দিতে হবে, যে আমি যখন কোনো কিছুকে দাবি করব যে এটা পিসি কে ফলো করে, তখন তাকে এই এপিস্টেমিক জাস্টিফিকেশনটা কেমনে আসে এটা দেখাতে হবে। যেমন আমরা গডের ক্ষেত্রে দেখাই, আমি ওটা দেখা দিবে এক ঝলক যে কিভাবে দেখায় সেটা। তারপরে আসেন ব্যাখ্যা করে বলছে সে এখানে দেখে নেন, আমি আর বিস্তারিত পড়তেছি না। তো কবে ফেনোমেনাল কনজারভেটিজম জড়িত হতে পারে? যখন হচ্ছে দেখেন এখানে হচ্ছে কারণ আমি সব এই সময় কারণ সম্পর্কে সর্বদা টেম্পোরাল অভিজ্ঞতা পাই, আমি জাস্টিফাইড ইন বিলিভ দ্যাট এ টেম্পোরাল কনজারভেশন ডাজ নট এক্সিস্ট। তাহলে সেই ব্যক্তি প্রেমিস 2 কে ফেনোমেনাল কনজারভেশন দিয়ে এপিস্টেমিক্যালি জাস্টিফাইড করছে, কিন্তু এক্ষেত্রে আর্গুমেন্ট ফলোস পিসি বলা যাবে না, বরং বলা যাবে দ্য সেকেন্ড প্রেমিস ইজ এপিস্টেমিক্যালি জাস্টিফাইড আন্ডার ফেনোমেনাল কনজারভেশন। কিন্তু সে তো সত্যতা দেখাতে পারতেছে না, আমরা তো এটাকে আর্গুমেন্ট হিসেবে গ্রহণ করতে পারবো না। শুধুমাত্র আমরা ওই যে বলতেছি যে এটা কি এমটি একটা অ্যাপিল টু এমটি ইনটিউশন বলতে পারি, বা সুডো জাস্টিফিকেশন বলতে পারি, বা এই যে মেটা এপিস্টেমিক জাস্টিফিকেশন বলতে পারি, এটাকে আমরা সরাসরি এপিস্টেমিক জাস্টিফিকেশন বলতে পারি না। তার মানে দেখেন এখানে আরো কিছু বিষয়, এই যে কারণ এই আমাদের ভাই যে প্রশ্নটা করছেন তাহমিদ ভাই, এই টেম্পোরাল কনজারভেশন ডাজ নট এক্সিস্ট, এই কথা কতটুকু সত্য? এই টেম্পোরাল কনজারভেশন এক্সিস্ট করার কি কোনো লজিক্যাল কন্ডিশন তৈরি করে? এই প্রশ্নটা মেইন প্রশ্নটা যাকে আমি বারবার করছিলাম, যে অ্যানসার দিচ্ছে না। তো সে বলছে কি তুমি একেবারে এই ক্লাস এটাগুলো পড়ার দরকার নাই। তো প্রথমে এখানে দেখেন একটা এই টেম্পোরাল কন্ডিশন ডাজ নট এক্সিস্ট, এই দাবি সত্যতা কতটা? এটা এম্পিরিক্যাল ক্লেম না, বরং মেটাফিজিক্যাল ক্লেম। তার মানে দেখেন রনিন দাস নিজে সে বলতেছে যে ভাই আমরা সব সময় এম্পিরিক্যালি দেখি যে টাইম রিলেটেড, তো সে ক্লেম করতেছে একটা মেটাফিজিক্যাল ক্লেম। আপনি কন্ট্রাডিকশন গুলো মানে ক্যাটাগরি কোন কোন জায়গায় গুলাইছে আপনি দেখেন জাস্ট। তারপর দেখেন অর্থাৎ আমরা অভিজ্ঞতা দিয়ে এটা প্রমাণ করতে পারি না, কারণ আমরা সময়হীন অবস্থা সম্পর্কে কখনো প্রত্যক্ষ করিনি। তো আমরা যেহেতু সময়হীন অবস্থা কখনো প্রত্যক্ষ করিনি, তাই আমরা তো এই দাবি করতে পারবো না যে এই জিনিসটা কখনোই এক্সিস্ট করবে না, কোনো পসিবল ওয়ার্ল্ড এক্সিস্ট করবে না। এই কারণে সে আসলে এই প্রশ্নের উত্তরটা দিচ্ছিল না যে এই টেম্পোরাল কন্ডিশন কি লজিক্যাল কোনো কন্ট্রাডিকশন মেক করে কিনা, কারণ এই প্রশ্নের উত্তর দিলেই তার আর্গুমেন্ট ওখানে শেষ। এরপর আসেন এটা আমরা ইয়ে করি, তাহলে এই টেম্পোরাল কন্ডিশন কি লজিক্যাল কন্ট্রাডিকশন তৈরি করে? না, সরাসরি কোনো লজিক্যাল কন্ট্রাডিকশন তৈরি করে না। এটা ছিল আমার এরকম একটা বড় পয়েন্ট, যে এটা আসলে কোনো লজিক্যাল কন্ডিশন তৈরি করে না। এরপর আসেন আমি আরেকটা দেখাই, যেটা হচ্ছে যে এটাই দেখানো ছিল। এটা অনেক কিছু এখানে পরিষ্কার হয়ে গেল এখানে, যে
রনিন দাস আবারও আমাদের দাওয়ায় যে এসেছিলেন অনেকদিন আগে, সেই একই পদ্ধতিতে যে একটা আর্গুমেন্ট তৈরি করেন, কিন্তু ওই আর্গুমেন্টের যে প্রেমিস গুলো আছে, ওই প্রেমিসের সত্যতা এস্টাবলিশ করার জন্য যে সাপোর্টিভ কিছু আর্গুমেন্ট লাগে, ওইটা কিন্তু কখনো করেন না। বরং এই আপনি ডিফিটার নিয়ে আসেন, ডিফিটার নিয়ে আসেন। নিচ থেকে যে আর্গুমেন্টের প্রেমিসের সপক্ষে যে সাপোর্ট দেওয়ার প্রয়োজন হয়, আমার মনে হয় তিনি ওটা জানেন না, বা মনে করেন যে আমি কেন দেবো? আমি একটা আর্গুমেন্ট তৈরি করেছি, আপনি একটা ডিফিটার নিয়ে আসেন। এইভাবে তার যদি আর্গুমেন্ট এরকম সে নিজে হয়, বুঝে কিনা সন্দেহ আছে। এইটাই তো সমস্যা। এ এখন যেহেতু এরকম লজিক্যালি স্ট্রাকচার গুলো আমরা তৈরি করতে পারি ChatGPT বা বিভিন্ন এআই এর মডেলে, উনি কি আসলে, আমার তো সন্দেহ হচ্ছে এই ChatGPT তে আসলে উনি কি সেটা ট্রাই করেছিলেন কিনা? এইজন্য আমরা বলছি, বারবার বলছি, আপনারা যারা নিজেকে নাস্তিক, অজ্ঞেয়বাদী, সংশয়বাদী মনে করেন, আপনাদের যে বিভিন্ন আর্গুমেন্ট আপনারা তৈরি করেন স্রষ্টার বিরুদ্ধে, ওই এআই তে আপনারা একটু যাচাই করে নেবেন আগে। হ্যাঁ? যে ওইটা আসলেই স্ট্রাকচারালি বা এরকম আর্গুমেন্ট হিসেবে ভ্যালিড এবং সাউন্ড কিনা। একটা তো ভ্যালিড আর্গুমেন্ট তৈরি করা যায়, কিন্তু তার সাউন্ডনেস এর জন্য তো কিছু সাপোর্টিভ কিছু এভিডেন্স আপনার প্রয়োজন হবে। সেটা আপনারা করতে পারেন কিনা। এখন দেখা গেল যে এই প্রতিটি আর্গুমেন্ট যেগুলো নিয়ে আসেন, তার মধ্যে অনেকগুলো সমস্যা বা ত্রুটি থেকে থাকে, বিশেষ করে সাউন্ডনেস এর প্রবলেম। আপনি যদি সাউন্ডলি আর্গুই করতে পারেন না ভাই, তাহলে কেন আপনার আর্গুমেন্টটা আমরা নেব? হুম? এইজন্য বলছি, এখন পর্যন্ত এমন কেউ আসতে পারছেন না এখানে দাওয়া ওয়াইজে বা আমাদের অন্যান্য যে স্ট্রিম হয় ইনসাইড জোনে বা ওপেন স্টেজে, এখানে আপনারা সক্ষম হচ্ছেন না, আপনাদের ব্যর্থতা প্রকাশ করছেন, যেখানে যে একটা ভ্যালিড এবং সাউন্ড আর্গুমেন্ট নিয়ে আসতে, যেখানে আপনারা গড এক্সিস্ট করে না দেখাতে পাচ্ছেন। বরং ঠিক উল্টোটা, আমরা যখন কোনো আর্গুমেন্ট নিয়ে আসি, ওই ChatGPT বা এর মাধ্যমে আমরা দেখাতে পারবো যে আর্গুমেন্টটা লজিক্যালি তো ভ্যালিড তো হয়েই, একই সাথে এটা সাউন্ড। কারণ প্রতিটি যে প্রেমিস গুলো আছে তার সপক্ষে আমাদের অনেকগুলো সাপোর্টিভ এভিডেন্স তো পাওয়া যাচ্ছে, তার মাধ্যমে আর্গুমেন্টটা সাউন্ড হয়ে যাচ্ছে। এই যে দেখেন আমার বইটা আছে, যে এই যে আমার বইতে আমি এই দেখাচ্ছি, যে দেখেন আমার স্ক্রিন তো আশা করি দেখা যাচ্ছে, আমি একটু জুম করে দেই। এই যে দেখেন এখানে প্রথমে আমি এখানে কি দেখাচ্ছি, দেখেন আমরা এই যে ওয়ারেন্ট, এই যে দেখেন প্রথমে এই যে হচ্ছে যে আপনার এই যে জাস্টিফাইড ট্রু বিলিভ। হ্যাঁ, তো এই জাস্টিফাইড ট্রু বিলিভ কেন সমস্যাযুক্ত, এটা আমরা এখানে দেখাইছি। দেখানোর পরে আমরা গেছি কোথায়, কেন, এবং সেটা দেখানোর জন্য আমরা সেখানে গেটিয়ার প্রবলেমটা নিয়ে আসছি। তারপরে গেটিয়ার প্রবলেমের পরে এবার আমরা নিয়ে আসছি কি ওয়ারেন্ট। এই যে ওয়ারেন্ট যেটা হচ্ছে একটা গ্যাপ ফিলার, মানে হচ্ছে যে ওই যে যেই জাস্টিফাইড ট্রু বিলিভের মধ্যে যেটা গ্যাপ থাকে সেটাকে ফিল আপ করে কিভাবে, এই যে দেখেন এই যে 1 নম্বর কন্ডিশন, 2 নম্বর কন্ডিশন, 3 নম্বর কন্ডিশন, 4 নম্বর কন্ডিশন, এই 4টা কন্ডিশনটা ফলো করে কোথায় দেখেন, এই 4টা কন্ডিশন ফলো করতেছে কোথায়, এই যে দেখেন এখানে এটাকে দিছে এই যে কোরআনের যেই আল্লাহ তাআলার যেই আর্গুমেন্ট, সেটা কে দিছে, এটা ইবনে তাইমিয়া রহিমাহুল্লাহ বানানো একটা আর্গুমেন্ট, যেখানে উনি ওনার একটা হচ্ছে যে আপনার আলোচনা আছে পাবেন, যে ইসলামিক জ্ঞান তত্ত্ব অনুযায়ী কিভাবে ষষ্ঠ অস্তিত্বের মৌলিক বিশ্বাসে পরিণত হয়, তার একটা জ্ঞানতাত্ত্বিক মডেল তৈরি করা যাক। যে এটা আপনার হচ্ছে ইবনে তাইমিয়ার রিফর্ম এপিস্টেমোলজি, অথবা আপনারা হচ্ছে যে ওই হামজা জর্জিসের যে একটা ওয়েবসাইট আছে ওনাদের স্যাপিয়েন্স ইনস্টিটিউট, ওখানে একটা লেখা আছে, সেটার নাম হচ্ছে যে হু শোল্ডার দ্য বার্ডেন অফ প্রুফ। ওই লেখার ভিতরে আপনি আপনারা এই বিষয়ে আলোচনা পেয়ে যাবেন। এবং দেখেন এই যে আমি এখানে উপরে দেখালাম যে ওয়ারেন্ট কখন হয়, ওয়ারেন্ট যখন হয় তখন সেটা নেসেসারিলি ট্রু, এবং এই ওয়ারেন্টের কন্ডিশনগুলো আমরা এখানে 4টা কন্ডিশন দেখলাম, এই ওয়ারেন্টের কন্ডিশনগুলো ফলো করে আমাদের এই যে ইবনে তাইমিয়ার যেই সংস্কারকৃত জ্ঞান তত্ত্ব সেটা, এন্ড এইটার উপরে বেস করে আমরা তখন দাবি করি কি, যে যেহেতু আমাদের আল্লাহ তাআলার বিশ্বাসটা আমাদের মধ্যে যেভাবে আসে সেটা ফলো করে কোনটাকে, সেটা ফলো করে হচ্ছে যে এই ওয়ারেন্টকে, এন্ড এই কারণেই দুটো একই মেথডে আসে, এন্ড এই কারণে যেহেতু ওয়ারেন্টেড হলেই কোনো কিছু সত্য, তার মানে স্রষ্টার বিশ্বাসটা যে আমাদের কাছে আসে এটা সত্য, নেসেসারিলি ট্রু। এটাকে আমরা বলতে পারি প্রিন্সিপাল অফ পিসি ফলো করে। এখানে আমরা দেখাচ্ছি কেন ফলো করি, রনিন দাস এইটা দেখাচ্ছে না, রনিন দাস শুধু দাবি করতেছে যে এটা তো প্রিন্সিপাল অফ পিসি, এটা শুধু দাবি করা যাচ্ছে, সে আসলে দাবির পক্ষে কোনো এভিডেন্স দেখাচ্ছে না। এই হচ্ছে পার্থক্য নাস্তিকদের সাথে আস্তিকদের। তো এখানে দেখেন আমি আরো একটু দেখাচ্ছি, এখানে কি কি স্ক্রিনটা একটু এলাকা করে দেন মানসুর ভাই আমার, এখানে আরো কি কি ফেলাসি হচ্ছে একেবারে সেটা আরো একটু ভালো করে দেখা দিচ্ছি। দেখেন এটা হচ্ছে তার আর্গুমেন্ট, তো এই আর্গুমেন্ট হচ্ছে যে এটা দেন হচ্ছে যে এই আর্গুমেন্টের স্ট্রাকচার ঠিক আছে, মানে ফর্মাল ফেলাসি নেই। তো এখানে আসেন কোথায় সমস্যা, এই যে কন্টেন্টের সমস্যা, যেটা আমি তাকে বারবার বলছিলাম যে আপনি কন্টেন্ট কেসে যে কি করেন, সত্য প্রমাণ করেন। এই যে দেখেন কোশ্চেনেবল প্রেমিস বা ফলস অ্যানালজিস, যে আমি 3টা ফেলাসির কথা বলছিলাম না, একটা কিন্তু ChatGPT বলে, দেখি আমরা এরপরে কি বলে।
কিভাবে হচ্ছে দেখেন, ইফ গড এক্সিস্ট এ টেম্পোরাল পজিশন এক্সিস্ট, কিন্তু এই প্রেমিস নিজে বিতর্কিত। অনেক ধর্মতত্ত্ববিদ ও দার্শনিকরা বলেন ঈশ্বর এ টেম্পোরাল না হলেও কজেশন ধারণার বাইরে থাকতে পারে, কজাল রিলেশন এ টেম্পোরাল নাও হতে পারে। আবার অনেকে বলেন ঈশ্বর টাইমলেস হলেও তিনি এ টেম্পোরাল কজেশনের মাধ্যমে সৃষ্টি করেন না, বরং টাইমলেস ডিসিশনের মাধ্যমে সৃষ্টি করেন। অনেক কিছু হতে পারে। হ্যাঁ, তার মানে এখানে আনওয়ারেন্টেড অ্যাজাম্পশনস ফেলাসি বা ফলস প্রেমিস, দেখেন আরো একটা ফেলাসি চ্যাটজিপিটি বের করে দিল, আনওয়ারেন্টেড অ্যাজাম্পশনস ফেলাসি তার আর্গুমেন্টের মধ্যে। এইবারে দেখেন ইকুইভেকশন ফেলাসি, ইকুইভেকশন ফেলাসি যে কিভাবে বসে দেখেন, এই টেম্পোরাল কজেশন কথাটির অর্থ দার্শনিকদের মধ্যে একরকম নয়। কে বলে টাইমের বাইরে কারণ ফল সম্পর্ক, কে বলে কারণ ফল ছাড়াও ঈশ্বরের সৃষ্টির সিদ্ধান্ত। তো এখানে কিভাবে এটা আরো আছে যে ক্যাটাগরি মিস্টেক ফেলাসি, দেখেন আমি যে বলছি ক্যাটাগরি মিস্টেক ফেলাসি, যে ঈশ্বর কজাল ফ্রেমওয়ার্কের মধ্যে ফেলা অনেক দার্শনিকের মধ্যে ক্যাটাগরিক্যাল এরর, কারণ কজাশন সাধারণত টেম্পোরাল কন্টিনজেন্ট এন্টিটির এর মধ্যে প্রযোজ্য, ঈশ্বরকে সেই শ্রেণীতে ফেলা যায় না, এটা ক্যাটাগরি মিস্টেক ফেলাসি। তারপরে দেখেন ব্যাগিং দ্য কোশ্চেন ফেলাসি, আমি কতগুলো ফেলাসি দেখাচ্ছি। দেখেন প্রেমিস, ইফ গড এক্সিস্ট এ টেম্পোরাল কজেশন এক্সিস্ট, আসলে ধরে নিচ্ছে যে ঈশ্বর থাকলে কজাল ফ্রেমওয়ার্ক টাইমলেস হতে হবে, সেটা ধরে নিচ্ছে। কিন্তু অনেক থিস্ট বলে ঈশ্বর টাইমলেস হলেও কজেশন টেম্পোরালি ইনিশিয়েটেড হতে পারে। তাই এই প্রেমিস আসলে আগে ঈশ্বরের ধারণার একটা নির্দিষ্ট রূপ প্রিসাপোজ করে নেই, ব্যাগিং দ্য কোশ্চেন ফেলাসি করে নেই। তো দেখেন এখানে আরো দেখালো এই যে, সুতরাং এটা কোনোভাবেই সাউন্ড আচ্ছা, নয়, এটা শান্ত ভাই, উনি হয়তো একটা জিনিস বলে গেছেন যে এটা শুধুমাত্র যারা বিলিভ করে যে ক্রিয়েটিভ এক্স নিহিলো পসিবল তাদের জন্য। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, জি, ওকে ঠিক আছে, আমাদের শেষ। জি। জি ভাই, আমার কিছু ইনপুট ছিল, আই মিন কমেন্টস, হ্যাঁ, ঠিক আছে। আমি যতটুকু শুনলাম আর কি, বেশ অনেকটাই একেবারে সেই প্রথম আর্গুমেন্ট থেকে আর কি, অ্যাটেম্পোরাল কজেশন এটসেট্রা এটসেট্রা। ফার্স্ট অফ অল, এই যে বারবার কি বলে এটাকে এপিস্টেমোলজিক্যাল ইস্যু নিয়ে আলাপ হচ্ছে, যেটা শান্ত ভাই অনেকবার বোঝানোর চেষ্টা করলেন, ফিনোমেনাল কনজারভেটিজম। মূল কথা হচ্ছে যে এখানে দুইটা ডিস্টিংক্ট পয়েন্ট আছে, যেগুলো হচ্ছে আমাদের যে রনিন ছিলেন সে আসলে হয়তো বুঝে নাই। সেটা হচ্ছে ফিনোমেনাল যে আপনার কনজারভেটিজম, এইটা ঠিক তখনই কাজ করে যখন কোনো বিষয় এক্সামেটিক হয় বা সেলফ এভিডেন্ট হয়। আই মিন, হয়তো মনসুর ভাই একটা এক্সাম্পল দিতে যাচ্ছিলেন এরকম যে আমি যেহেতু ভূমিকে সমতল দেখি, এখান থেকে আমি ইনফার করতে পারি কিনা যে টোটাল ওয়ার্ল্ডই হচ্ছে আপনার সমতল, এটা ফ্ল্যাট না, বা এখানে কোনো কার্ভেচার আসলে নাই। সো ওই টাইপেরই মূল কথা হচ্ছে যে আমি যেহেতু এটা দেখতেছি, আমার চোখের সামনে একটা ট্রি আছে, সো ওই ট্রিটা আসলে রিয়েল, আলাদা কোনো ইনফারেন্স ছাড়াই, যেহেতু এটা আমার চোখের সামনে, এবং আমি এতটুকু আমার বেসিক বিলিফ যে আমার যে আইসাইট সেটা আসলে কাজ করতেছে এবং সেটা ভালো করেই কাজ করতেছে। অর্থাৎ আমি অলরেডি এটা অ্যাজিউম করে নিতেছি যে আমি যা ইন্দ্রিয় সাপেক্ষে যা দেখবো সেটা সত্য, যতক্ষণ না এমন কোনো প্রুফ আসে যেগুলো আমাকে দেখায় যে আমি আসলে ডিফেক্টেড, বা আমার কোনো দৃষ্টি বা আমার শোনা, আমার কথা বলা কোনো একটা কিছু আসলে বায়োলজিক্যালি ডিফেক্টেড, যার কারণে আমি এটাকে হ্যালুসিনেশন বা কোনো একটা কিছু বলবো আর কি। তো মানে ওই অবধি আসলে আমরা সবকিছুই সত্য হিসেবে ধরে নিই আর কি। তো এই ধরে নেওয়াটা এটা হচ্ছে এক্সাম, এবং এটা ডিরেক্টলি ফাউন্ডেশনাল, যার কারণে আমরা যখন এপিস্টেমোলজি নিয়ে আলাপ করি তখন আমরা বলি যে আমাদের ক্ষেত্রে, অন্ততপক্ষে যারা মুসলিম বা যারা আস্তিক আছে তাদের ক্ষেত্রে, একটা জ্ঞানের বেস হচ্ছে হয় কোহেরেন্টিজম, আদারওয়াইজ ফাউন্ডেশনালিজম। আমাদের ক্ষেত্রে আমরা ফাউন্ডেশনালিজমকে এন্ডোর্স করি, যে এমন একটা বেসিক বিলিফ আছে যেটার ক্ষেত্রে আলাদা কোনো প্রমাণের প্রয়োজন হয় না, বা ওই বিলিফটা অন্য কোনো সাইড বিলিফের ওপর বেস করে গড়ে ওঠা না, ওইটা ইটসেলফ ট্রুথ। এরপর অন্যান্য বিলিফ হচ্ছে ওখান থেকে ওটার সাপোর্টে আসলে জাস্টিফাইড হয় বা হয় না। তো ওইটাই হচ্ছে মূল কথা, যে এই সো কল্ড ফিনোমেনাল কনজারভেটিজম এটা সব আর্গুমেন্টে কাজে লাগে না, লাগার কথাও না। মোরালি যে আউট টু বি আসলে কোনটা ভালো কোনটা খারাপ, এইসব আলাপের ক্ষেত্রে সেটা কাজে লাগতে পারে, যেহেতু এগুলো হচ্ছে যে মেন্টাল সিচুয়েশন বা অবস্থান। সেম আমাদের এক্সটার্নাল ওয়ার্ল্ডের ক্ষেত্রে 2+2 = 4 এগুলোর ক্ষেত্রেও এভাবেই কাজ করে। এটা হচ্ছে ওই আলাপটা। তো ওই আর্গুমেন্টটা কোনোভাবেই এটা দিয়ে সাপোর্টেড না। ইভেন সে যে ক্রেইগের এক্সাম্পল দিতেছে বারবার, ক্রেইগের মোরাল আর্গুমেন্ট আর হচ্ছে যে তার দেয়া যে একটা মেটাফিজিক্যাল আর্গুমেন্ট, দুইটার ডোমেইনই আলাদা, বা দুইটার জাস্টিফিকেশনের রুলস আলাদা, বা জাস্টিফাইড হবে আলাদা হবে, দুইটা একভাবে হইতে পারে না। যেমন কেউ একজন বলতেই পারে, যেটাকে আমরা বলি হচ্ছে সেন্সাস ডিভিনিটাটিস, ওই যে অ্যালবার্ট প্ল্যান্টিঙ্গা বলছে, ওটা ওনার নাম অ্যালবার্ট না, ওটা অ্যালভিন প্ল্যান্টিঙ্গা, অ্যানালিটিক ফিলোসফার। তো উনি এবং এর আমাদের ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এরকম আরো অনেকেই ছিলেন
যারা থেকে এগুলো ডেভেলপ হয়ে আসছে আর কি। সো এই সেন্সাস ডিভিনিটিস থেকে আমরা এটা মনে করি যে যদি আমরা বেসিক্যালি কোনো দুঃখ কষ্টে না থাকি, আমরা সবসময় হচ্ছে একটা বেটার লাইফ লিড করি বা যতক্ষণ পর্যন্ত করি আর কি, ওই সময়টায় আমরা একটা হায়ার এন্টিটির প্রতি একটা গ্র্যাটিটিউড ফিল করি যে না আমি আসলে ভালো আছি বা আমি হচ্ছে এগুলো পাচ্ছি। তো এটাকে বলা হচ্ছে ডিভাইন সেন্স, এবং এই কারণেই এখানে আরেকটা আর্গুমেন্ট আছে যেটাকে বলা হয় মেবি কমন কনসেন্ট আর্গুমেন্ট, এরকম যে ইট সিমস যে আসলেই গড এক্সিস্ট করে। এটা কাদের জন্য? অলমোস্ট 5 বিলিয়ন মানুষ এটাকে বিলিভ করে যে হ্যাঁ আসলেই গড এক্সিস্ট করে। সো সেখান থেকে বলা হয় যে না, সেন্সাস ডিভিনিটিসটা আসলে সত্য, এবং এই সেন্সের কারণেই এটা হচ্ছে একটা ফাউন্ডেশনাল বিলিফ, যার কারণে গডের ক্ষেত্রে এটা প্রযোজ্য যে শুধুমাত্র গডই এক্সিস্ট করে, দ্য এক্সিস্টেন্স এক্সিস্ট অ্যান্ড দ্যাট ইজ গড, এবং তার ক্ষেত্রে যদি কোনো ডিফিটার না থাকে তাহলে আমরা বলবো যে গড আসলে বাই ডিফল্ট সত্য, আমাদের ফাউন্ডেশনিজমের যে বিশ্বাস এটার কোর বিলিফ অনুযায়ী। তো এই ক্ষেত্রে এগুলো কাজে লাগতে পারে, এরকম কিছু আলাপ থাকতে পারে, এক্সটার্নাল ওয়ার্ল্ড, গড ইত্যাদি সাদিক ইত্যাদি। ভাই, জি, এটা হচ্ছে যে আমাদের ওই যে জেমি টার্নার, আমি এরপরে হচ্ছে যে এই আলোচনাগুলোতে ঢুকতাম। জেমি টার্নারের যে আপনার এই ডিসকাশনটা আছে যে হু শোল্ডার দ্য বার্ডেন অফ প্রুফ, ওখানে উনি এগুলো Burden of সুন্দর proof, করে ডিসকাস করছে যে হ্যাঁ ডিফেটার কখন হচ্ছে যে জিনিসগুলো কাজ করে। বাট আমার সেটাই। ইলেকট্রিসিটি চলে গেল, এখন আমাদের দেশে চলে গেল। এখন মূল কথা হচ্ছে যে আমরা যখন এরকম কোনো ফাউন্ডেশনালিজমের কোশ্চেন দেখি তখন সেটা হইতে পারে যে সেখানে ফেনোমেনাল কনজারভেটিজম কাজ করতেছে, বাট অন্য কোনো মেটাফিজিক্যাল ডোমেনের আর্গুমেন্টে না। আমি কসমোলজিক্যাল বা টেলিলজিক্যাল কোনো একটা আর্গুমেন্টে এটা ঢুকাইতে পারবো না উইদাউট জাস্টিফিকেশন। ফর এক্সাম্পল রনির যে আর্গুমেন্টটা, তার যে আর্গুমেন্ট ইফ গড এক্সিস্ট দেন এ টেম্পোরাল কজেশন ইজ ট্রু। এখন মূল কথা হচ্ছে এরকম অনেক থিস্ট আছে যারা নিউ প্ল্যাটনিস্ট, যারা হচ্ছে অ্যারিস্টটলিয়ান, এদের মধ্যে ভাগ আছে। তো অনেকে মনে করে যে ইউনিভার্স হচ্ছে প্রি ইটার্নাল, এরকম মনে করে। আমাদের তো ইবনে তাইমিয়া যে ব্যাখ্যাটা, আমরা তো সেদিকে এই কারণে তো আমি বললাম যে আমি তো কখনো দাবি করি নাই যে আমরা এক্স নিউল হোল্ড করি, বাট এখানে তো এক্স নিউল হতে পারে, এক্স ম্যাটেরিয়াল হতে পারে, এই কারণে আমাদের এখানে হ্যাঁ জি শেষ করেন আপনি। ক্রিয়েশন বেসিক্যালি একটা জেনাস হিসেবে ইটার্নাল, বাট এভরি কাইন্ড অফ ক্রিয়েশন হচ্ছে টেম্পোরাল। এটা হচ্ছে ইবনে তাইমিয়ার কথা যে এমন কোনো কিছু নাই যেটা আসলে আল্লাহকে ক্রিয়েট করা থেকে আটকাইতে পারে, কোনো এক্সটার্নাল ফোর্স নাই, দেয়ারফর সে আসলে সবসময় ক্রিয়েট করতেন বা তার কর্মটা আসলে অসীম, তার অ্যাক্ট এটা আসলে অসীম, বাট তার যে ক্রিয়েশন সেটা অসীম না। তো এইগুলো তো ওটাকে যে পারপেচুয়াল ক্রিয়েশন বলি আমরা, এরকমও হইতে পারে। তো এক্স নিহিলো এন্ডোর্স করাই লাগে এমন কোনো কথা না, বাট যদি করিও, এখানে সে কিভাবে অ্যান্সার দিয়ে দিছে সেটা দর্শকদের জন্য। সে যে বারবার ক্রেগের কথা বলতেছে, ক্রেগের যে সাইমালটেনিয়াস কজেশনের কথা বলতেছে, ক্রেগ ইটসেলফ সে এমন একটা গডে বিলিভ করে যে ইমিউটেবল, যে চেঞ্জলেস, অ্যান্ড যিনি আসলে ক্লাসিক্যাল থিজমের গড আর কি। তো মূল কথা হচ্ছে ক্রেগের কথা হচ্ছে যে আমাদের তো অ্যাটেম্পোরাল কজেশনের কোনো প্রয়োজন নাই, কারণ এমন একটা মোমেন্টে গড ক্রিয়েট করছেন সেটা হচ্ছে t=0, এবং এরপরেই হচ্ছে টাইমের শুরু। তো এই ক্ষেত্রে ক্রিয়েশন এবং ক্রিয়েশনের যে অ্যাক্ট, এই দুইটা সাইমালটেনিয়াস, ঠিক এমন ভাবে যেমনটা আমি সোফায় বসার সঙ্গে সঙ্গে সোফাটা দেবে যাচ্ছে, এই ক্ষেত্রে কোনো টেম্পোরাল গ্যাপ আসলে নাই। সো যেহেতু নাই, সেক্ষেত্রে এটা কোনো সমস্যা না কোনো একজন ক্রিয়েটরের ক্ষেত্রে এক্স নিহিলো থেকে অ্যাটেম্পোরালি ইউনিভার্সকে ক্রিয়েট করা। অ্যান্ড অনেকে মনে করে যে এখানে একটা চেঞ্জ ইনক্লুড করা হয়, বাট চেঞ্জের ডেফিনেশনটা হচ্ছে যে কোনো একটা টেম্পোরাল স্টেট থেকে অন্য একটা টেম্পোরাল স্টেটের পরিবর্তন। কিন্তু যেহেতু এই t=0, এই স্টেটটা আসলে কোনো টেম্পোরাল স্টেট না, বা এটার পূর্বে বা বিফোর বলে কোনো শব্দ নাই, সেক্ষেত্রে আমরা কখনোই বলতে পারবো না যে গড যেহেতু এই মোমেন্টে একটা অ্যাক্ট করছে ওইটা আসলে কোনো টেম্পোরাল গ্যাপ ছিল বা ওইটা আসলে কোনো চেঞ্জ। কারণ চেঞ্জ হওয়ার জন্য যে শর্তগুলো প্রয়োজন সেটা শুধুমাত্র ক্রিয়েটিও এক্স নিহিলোর পরবর্তী সময়ের জন্য প্রযোজ্য। এরকম কোনো স্টেট আসলে পসিবলই না যেটা আসলে চেঞ্জকে আপনার ইনক্লুড করবে গডের ক্ষেত্রে। তো এই ক্ষেত্রেই মূলত বলা হয়, বা ক্রেগ আর্গুমেন্ট যেটা আর্গুর করে আর কি, যে এইখানে কজেশনটা হচ্ছে সাইমালটেনিয়াস, গডের সঙ্গে সাইমালটেনিয়াস, গড সাইমালটেনিয়াসলি ইউনিভার্সে ক্রিয়েট করে ফেলছে। তো সে যে বারবার বলতেছে ক্রিয়েটিভ এক্স নিহিলো মানতে হইলে এটা মানা লাগবে, এমন কোনো কথা আসলে নাই ফিলোসফিতে অন্তত। কারণ আমরা ইজিলি সে যে বারবার ক্রেগের কথা বলছে, ক্রেগ নিজেই দেখায় দিছে, ইভেন ক্রেগ নিজে এক্স নিহিলোতে বিলিভ করে। সে হচ্ছে মনে করে যে ইউনিভার্স আসলে গড এভাবে ক্রিয়েট করছেন একেবারে শূন্য থেকে, কোনো প্রি এক্সিস্টিং ম্যাটেরিয়াল ছাড়া, এবং গড আসলে চেঞ্জলেস। আর এই ব্যাখ্যাটা আসলেও একসেপ্টেবল, যদিও একটা হাইব্রিড ব্যাখ্যা, বাট এটা একসেপ্টেবল কারণ এখানে গডের কোনো চেঞ্জ নাই, গড চেঞ্জলেস, ইমিউটেবল, স্টিল সে আসলে একটা অ্যাক্ট করছে যার মাধ্যমে এই ইউনিভার্স ক্রিয়েট হয়েছে। তো এগুলোর অ্যান্সার খুবই সিম্পল, কিন্তু তার যে প্রেজেন্টেশন সেটা আসলে খুবই কি বলবো, র্যান্ডম বা অগোছালো। এটা খুব ক্লিয়ার না। হ্যাঁ, পুরোটা কোনো এটা খুব ক্লিয়ার না যে আমরা আসলে এটাকে
স্টেপ বাই স্টেপ দেখবো বা দেখে আসলে অ্যানালাইজ করব, এমন কোনো ওয়ে এখানে নাই সে যে এটাকে রিপ্রেজেন্ট করতেছে। সো হ্যাঁ। এটা এটা অনেক ইজি টু বি আচ্ছা, এই জন্য ভাই মনসুর ভাই, হুম। রনিন্দার ভাই বোধহয় এর আগে একবার আর্গুমেন্ট নিয়েছিলেন একটা যে ক্রিয়েশন কন্টিনিউয়াস, ওই ক্লাসের আর্গুমেন্ট। এক্সিস্ট দেন ইউনিভার্সিটি ইটারনাল। উনি সবসময় এক জায়গায় ভুল করেন, মানে মোটা স্টোনেজ দিতে গিয়ে ভুল করেন কিভাবে, যেমন ধরুন বললো যে বৃষ্টি হলে মেঝে বা ফ্লোর ভেজা হবে, বৃষ্টি হলে ফ্লোর ভেজা হবে। তো সুতরাং ফ্লোর ধরুন যে ভেজা নেই তাই বৃষ্টি হয়নি, বুঝলেন তো? এখন আরে ভাই, এমন পসিবিলিটি থাকে যেখানে আমি বৃষ্টি হয়েছে ফ্লোর ঢেকে দিতে পারিনি, তাহলে ফ্লোর ভেজা না থাকলেই বৃষ্টি হয়নি এটা বলা যাবে না, বুঝতে পেরেছেন? উনি পসিবিলিটি গুলোকে, ভ্যালিড পসিবিলিটি গুলোকে উনি নিচ্ছেনই না, মানে যেটা ফলো করে না আর্গুমেন্টের মধ্যে, অন্য পসিবিলিটি গুলো নিচ্ছেনই না। এখন কথা হলো, সে তো আগের আর্গুমেন্টে ভুল করেছিলেন, এখনকার আর্গুমেন্টে কি ভুল করছেন? উনি বলছেন যে গড থাকলে অ্যাটেম্পোরাল কজ থাকবে, মানলাম যুক্তর্ক, এটা একটা পসিবিলিটি, আমি গডের এমন একটা ডেফিনেশন নিলাম যে সময়ের ঊর্ধ্বে, আমি সেই ডেফিনেশন নিয়ে কাজ করছি। এখন উনি তারপরে বলছেন যে অ্যাটেম্পোরাল কজ এক্সিস্ট করে না। আরে ভাই, এটা তো বড় ক্লেম, সেকেন্ড প্রেমিসটা তো বড় ক্লেম ভাই, এটা তো সরাসরি আমরা এটার কোনো প্রমাণ সে দেয় নাই। এটা প্রমাণ না, বরং এটাকে ভুল প্রমাণ করার জন্য সাউন্ড আর্গুমেন্ট দেওয়া যায়। এটা ভুল প্রমাণ করার জন্য হাজারটা উদাহরণ দিয়েছে, কিভাবে আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, ছোট্ট একটা আমি যখন উদাহরণ। তাকে প্রশ্ন করতেছিলাম ভাই যে এই টেম্পোরাল কজেশন যে কোনো লজিক্যাল কন্ডারেশন মেক করে কিনা, কারণ সে এই উত্তরটি কেন দিছিল না। আচ্ছা, আমরা এটা দেখাবো, জাস্ট এটা শেষ করি। আপনি দেখাবেন, আমি জাস্ট বলেনি, এই শান্ত ভাই আমি বলেনি, যেটা হলো যে অ্যাটেম্পোরাল কজ উনি প্রথমে ডিফাইন করতে হবে কজ মানে কি, প্রথম কথা। দ্বিতীয়ত অ্যাটেম্পোরাল বলতে কি বোঝাচ্ছেন সেটা বোঝাতে হবে, আপনাকে ওনাকে ডিফাইন করতে হবে। এটা যদি ডেফিনেশন ঠিক প্রিসাইজ যে আমরা একাডেমিক ডেফিনেশন সেটা যদি আমরা নিই, তাহলে টাইমের যে ডেফিনেশন, আমি কোথা থেকে টাইমের ডেফিনেশন নেব, টাইমের প্রকৃতি সেটা কোথা থেকে নেব, আমরা অবজার্ভ রিয়ালিটি থেকে। উনি সবসময় বলছেন ফেনোলজিক্যাল কনজারভেটিজম, ধরুন যে ফেনোলজিক্যাল বলছে, আর তাহলে আমি সায়েন্সে যাই, সায়েন্সে টাইমের নেচার আমি নিন, আপনি টাইমের নেচার সায়েন্সে কি, টাইম পরিবর্তনশীল, রুলের অধীন, কন্টিনজেন্ট। আরে ভাই, রুলের উপরে যদি কোনো কন্টিনজেন্ট হয়, একটা জিনিস টাইম হয়, তাহলে তার জন্য যে নেসেসারি গ্রাউন্ড লাগবে সেটা টাইমের ঊর্ধ্বে হবে। নেসেসারি কজেশন বাই টাইমের যে গ্র্যাভিটির ল গুলো, সেগুলো ইটসেলফ মেটাফিজিক্যালি অ্যাটেম্পোরাল এক্সিস্টেন্স, রিয়ালিটি, আমরা লজিক্যাল নেসেসিটি এটা তাদের এক্সিস্টেন্সের জন্য। তো সিম্পল হিসাবে এটা হলো যে অ্যাটেম্পোরাল এক্সিস্টেন্স, আমি জাস্ট লজিক্যালি আমি দেখছি যে আমার আপনার কি বলে যে সেকেন্ড যে প্রেমিস, যে আমার টাইমের যে নেচার, ফেনোমোলজিক্যাল যে টাইমের নেচার, সেই ফেনোলজিক্যাল টাইমের নেচারের হিসাবে আমি জানতে পারছি যে টাইমের মধ্যে এমন অ্যাসপেক্ট আছে যেটা টাইমের ঊর্ধ্বে। হ্যাঁ, এটা আমরা জাস্ট ইনফার করতে পারছি। এবং অত দূরে গেলাম, এনার্জিটা কি, এনার্জিটা টোটাল এনার্জি সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না, আমাদের ইউনিভার্সে অবজার্ভ রিয়ালিটি, এনার্জির কারণে ট্রান্সফর্ম হচ্ছে, তাহলে অ্যাটেম্পোরাল একটা এক্সিস্টেন্স। আমরা ফিজিক্সে কি জানি, ফিজিক্সে জানি যে টাইম হচ্ছে, এই এনার্জি হচ্ছে টাইম ট্রান্সলেশন অপারেটর, আপনি বলতে পারেন একটা ফর্ম। টাইমকে ট্রান্সলেট করায়, কোনো কিছুকে টাইম বরাবর তাকে অস্তিত্বে রাখে বা অস্তিত্বে ট্রান্সফর্ম করায়, এক অবস্থা থেকে আরেক অবস্থায় ট্রান্সফর্ম করায়, হ্যামিল্টনিয়ান যাকে বলে। তো উনি তো একটা জিনিস ডেফিনেশন ব্যবহার করছেন, ওনাকে তো সায়েন্স থেকে, যদি ফেনোলজিক্যাল কনসেপ্ট যান, ফেনোলজি সায়েন্সে যেতে হবে। সায়েন্সের ডেফিনেশন তো ভাই বেসিক নেচারই টাইম হচ্ছে, টাইম এমন জিনিস দ্বারা কন্ট্রোলড নেসেসারিলি, যেটা হলো যে অ্যাটেম্পোরাল বাই ডেফিনেশন। অ্যাটেম্পোরালের যে ডেফিনেশন, সেই হিসাবে বাই ডেফিনেশন ওটা হচ্ছে আপনার টাইমের ঊর্ধ্বে। তার কারণ হলো টাইমের যে কন্টিনজেন্সি, টাইমের কন্টিনজেন্সিকে বেসিক এক্সপ্লেন করার জন্য আমার যে নেসেসারি যে নেচার লাগবে, একটা এক্সিস্টেন্স লাগবে, সেই নেসেসারি জিনিসটাকে টাইমের কন্টিনজেন্সির ঊর্ধ্বে হতে হবে। তাহলে টাইমের কন্টিনজেন্সির ঊর্ধ্বে হলে সে অ্যাটেম্পোরাল হয়ে গেল সিম্পলি। যে প্রশ্ন আমি করতে চাচ্ছিলাম এখানে আমাদের আসিফ মেহেদী ভাইকে, এই ধরনের আর্গুমেন্ট যে রনিন দাস প্রায় নিয়ে আসেন লাইভ স্ট্রিমে, এগুলো কি কোনো পাবলিশড পিয়ার রিভিউড জার্নালে আপনি দেখেছেন এরকম আর্গুমেন্ট প্রেজেন্ট করা হচ্ছে? না, এই টাইপের আর্গুমেন্ট কোনো পাবলিশড পিয়ার রিভিউ জার্নাল নাই। হ্যাঁ, তবে কিছু কিছু ফিলোসফার আছেন, কিছু বলতে হাতে গোনা কিছু ফিলোসফার থাকতে পারেন, রিচার্ড ক্যারিয়ার, দেন আর অনেকেই আছেন, ফিলিপ লিওন, এর আর্গুমেন্ট দিয়ে থাকে। তবে একটা মজার বিষয় হচ্ছে যে তাদের আর্গুমেন্টগুলোকেও সে এখানে খুব ভালো করে প্রেজেন্ট করতে পারে না, টু বি অনেস্ট। সে যেসব আর্গুমেন্ট নিয়ে আসে,
এরকম কিছু আর্গুমেন্ট দেখা যায় যেগুলো হচ্ছে ক্যারিয়ার দিচ্ছে মাঝে মধ্যে, বা লিওন সে আর্গু দিতেছে, বা একাডেমিয়াতে এরকম দুই একটা পেপার আসছে, কিন্তু সে এখানে এটাকে রিপ্রেজেন্ট করতে পারে না ওইভাবে, এবং সে চায় নিজের মতো করে করতে, যেখানে সে নিজেই ভুল করে ফেলে। এটা একটা বড় সমস্যা। একাডেমিয়াতে এই টাইপের আর্গুমেন্ট আসলে দেওয়া হয় না, আর দেওয়ার কথাও না। এটা কমেন্ট, ধরুন টাইম এক্সিস্ট করলো না, টাইম ডাজ নট এক্সিস্ট মানলাম, ঠিক আছে, এমার্জেন্ট থিওরি আছে, টাইমের অন্যান্য থিওরি আছে যেখান থেকে টাইম এমার্জ করে, তাহলে টাইম তো ভাই আরো কন্টিনজেন্ট হয়ে গেল। তাহলে অ্যাটেম্পোরাল টেম্পোরালের কোনো ধারণাই আমরা প্রযোজ্য হবে না। আপনি যেদিকেই যান, আপনি ভাই আপনি কোন দিকে যাবেন, ফিনোমোলজিতে যাবেন না ফিলোসফিক্যাল কনসেপশন থাকবেন? ফিলোসফিক্যাল কনসেপশনে থাকলে আমাকে শান্ত ভাইয়ের যে আর্গুমেন্ট ছিল যে আপনি দেখান যে অ্যাটেম্পোরাল কজেশন এক্সিস্টেন্স মেটাফিজিক্যালি ইম্পসিবল, কোন রুল দ্বারা আপনি ওটাকে নেগেট করুন এই পসিবিলিটিকে। আর যদি আপনি ফিলোসফিক্যাল আর্গুমেন্টে আর্গুমেন্টেশন ডেফিনেশনের মধ্যে না থাকেন, মেটাফিজিক্যাল রিয়ালিটির মধ্যে আসতে চান, তাহলে মেটাফিজিক্যাল থেকে আমি দেখালাম মেটাফিজিক্যাল যে রিয়ালিটি, আমরা এই ফিনোমোলজিক্যাল যে রিয়ালিটি, সে অনুসারে নেসেসারি হচ্ছে যে টাইমের ঊর্ধ্বের এক্সিস্টেন্স যেটা হলো সেটা নেসেসারিলি অ্যাটেম্পোরাল, সিম্পলি। হ্যাঁ, আমি যে পয়েন্টটা যোগ করছিলাম যে মানে ধরুন যে গড এক্সিস্ট করে, সে টেম্পোরাল কজেশনও করতে পারে, অ্যাটেম্পোরাল কজেশনও করতে পারে, যদিও সে অ্যাটেম্পোরাল নেচারের, কিন্তু ঘটনা ঘটাতে পারেন টেম্পোরাল কজের মধ্যে করতে পারেন। এখন এটা নেসেসারি না যে তিনি কজেশন করবেন টেম্পোরাল, অ্যাটেম্পোরাল কজেশন করলেন আর আমরা অ্যাটেম্পোরাল কজেশন টেম্পোরাল কজেশনের মধ্যে থেকে আমরা দেখতে পাবো। সুতরাং প্রথমত তার ইচ্ছা থাকতেই পারে যে আমি অ্যাটেম্পোরাল কজেশনকে মানুষের সামনে রিভিল করবো না, দেখতে পাবো না, দেখতে দেব না। সুতরাং জগতের দিকে আমি তাকে যদি অ্যাটেম্পোরাল কজেশন না দেখতে পাই, তার মানে আমি বলতে পারবো না যে গড নেই। কারণটা হলো তিনি চয়েস করেছেন যে অ্যাটেম্পোরাল কজেশন, তার ইচ্ছাও হয়েছে, তখন মানে গডের ইচ্ছা আছে, তার স্রষ্টার ইচ্ছা আছে, স্রষ্টার ডেফিনেশন আছে, তিনি কিন্তু ফ্রি এজেন্ট, স্বাধীন ইচ্ছা শক্তি তার আছে, ফলে তিনি নাই দেখাতে পারেন যে অ্যাটেম্পোরাল কজেশন আমাদের সামনে রিভিল করবেন। হ্যাঁ, তো সুতরাং আমরা এটা নেসেসারি ফলো করে না যে আমরা গড থাকলেই কি বলে যে অ্যাটেম্পোরাল কজেশনের ক্যাপাবিলিটি থাকলেই আমরা সেই ক্যাপাবিলিটি আমরা রিয়ালিটিতে দেখতে পাবো। এখন যদি এটা যদি নেসেসারি না হয়, তাহলে আমরা রিয়ালিটিতে যদি অ্যাটেম্পোরাল কজেশন না দেখি, তাহলে আমরা বলতে পারি না যে ওখান থেকে সিদ্ধান্ত করতে পারবো না যে এটা গড আছে কিনা। দেখেন গডের একটা চয়েস হতে পারে একটা, এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে।